আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে ইমরান ভাইয়া আমাকে ধুমায় একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমি গালে হাত দিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে আছি, আরেক হাত দিয়ে চোখের জল মুছছি। পুরো নাম আদ্রিস চৌধুরী ইমরান। দেখতে মাশাআল্লাহ তাদের বংশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সাথে লম্বার দিক দিয়েও। বয়স 28 ওনার। অলওয়েজ গম্ভীর মুখের আর ফর্মার লুকে থাকা ওনার অভ্যাস। কথা এত বেশি কম বলে যে সব কথার ওনার হ্যাঁ বা না এর মধ্যেই শেষ। ওনার কথার হেরফের যদি হয় ওনার বাড়িতে, তাহলে তো ওই দিন যুদ্ধ লেগে যায়। দেশে সফল ব্যবসায়ী প্লাস ডাক্তার হওয়ার সুবাদে তিনি বিভিন্ন বিজনেসম্যানদের কাছ থেকে তার মেয়ের জামাই হওয়ার অনেক প্রস্তাবও পেয়েছে। কিন্তু উনি মনে হয় সালমান খানের পথ অনুসরণ করতে চান, অর্থাৎ আজীবন সিঙ্গেল থাকার পণ করে বসে আছেন। আমি ফারাহ আক্তার নিধি, বয়স 19, এইবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার বাবা মায়ের সাথে গ্রামে ছিলাম, কিন্তু গ্রামে যে মেয়েরা থাকে তাদের খুব দ্রুত বিয়ে দিয়ে দেয়। ওখানকার এক জমিদারের ছেলে রকি আমাকে একদিন স্কুল যাওয়ার পথে রেখেছিল। সেখান থেকে প্রচুর ডিস্টার্ব করত, যেখানে সেখানে মারামারি করত। কেউ আমার সাথে কথা বলতে আসলে ওর ভয়ে কেউ আমার সাথে মিশতো না। একদিন রকির বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, নাকচ করে দিতে পারছে না। এই প্রস্তাব করলে আমার বাবা মায়ের গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। তবুও বাবা মা না করে দিয়ে জমিদার সাহেব কিছু না বলে চলে যান। কিন্তু তার ছেলে রকি এসে অনেক ঝামেলা করে, নানান হুমকি দিয়ে যায়। বাবা মা উপায়ন্তর না পেয়ে আমাকে তার খালাতো বোনের ছেলের কাছে, অর্থাৎ এই যমরাজ লোকটার কাছে ক্লাস 10-এ পাঠিয়ে দেন। পরিচয় তো হলো, এইবার চলুন এত সৃজনশীল থাপ্পড় খাওয়ার রিজনটাও জেনে আসি। ফ্ল্যাশব্যাক। ফ্রেন্ডদের সাথে কলেজ শেষে আড্ডা দিতে রেস্টুরেন্টে এসেছি। আমরা মোট 10 জন ছিলাম। তার মধ্যে আমাদের ছেলে ফ্রেন্ড ছিল 4টা, আর আমি সহ মেয়ে ছিলাম 6টা। সবাই খুব মজা করতে করতে রেস্টুরেন্টে আসছি। খাবারের টেবিলে বসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। আমি রেস্টুরেন্টে আসলেই চাউমিন খাবোই খাবো। চাউমিন খাওয়ার জন্য আমি টাকা খরচ করি না, হেঁটে বাড়িতে চলে আসি। আমি চাউমিন অর্ডার দিয়ে বাকিরা তাদের অর্ডার দিয়ে বিভিন্ন গল্পগুজব করতে ব্যস্ত ছিলাম। আমি বরাবরের মতো চঞ্চল স্বভাবের মেয়ে, প্রচুর কথা বলতে ভালোবাসি। তবে কেউ যদি ক্লোজ হয়ে যায় তবে, না হলে আমি অপরিচিতদের কাছ থেকে সবসময় দূরে থাকি। রেস্টুরেন্টে 5 স্টার হওয়ার সুবাদে নামি দামি বিজনেসম্যানরা এখানে মিটিংয়ে আসেন। বড়লোক বাপের পোলারা ছুচকি মাইয়া পটাইয়া কেউ ডেটেও আসে। কিন্তু ভাই, প্রেমে পড়তে পারলাম না কেন এখনো, এই নিয়ে আফসোস করি। তার মানে এই না যে আমার ব্যাচেলর লাইফ খুব দুঃখের। আমি আমার ব্যাচেলর লাইফ নিয়ে খুব খুশি। কিন্তু আশেপাশের পুতু পুতু কোনো প্রেম দেখলে মনে হতো আজ যদি কোনো বিএফ থাকতো। কিন্তু পরক্ষণে ভেবে ফেলি, যাক আল্লাহ বাঁচাইছে, এমন আপদ কোনো জীবনে নাই। ওয়েটার চাউমিন নিয়ে আসা দেখে আমি খুশিতে গদগদ হয়ে গেছি। কারণ চাউমিন দেখলে আমার মাথা ঠিক থাকে না, তবে সব সময় না, যখন ক্রেভিং জাগে তখন আর কি। আজ ক্রেভিং জাগছে যে চাউমিন খাবোই খাবো। ওয়েটার এইদিকে আসতে দেখে আমি হাত বাড়িয়ে চাউমিন নিতে যাব, অমনি এক পিচ্চি বাচ্চা কই থেকে দৌড়ায় এসে আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে নিচে তো পড়ছে আমার নিয়ে পড়ছে, সাথে আমার চাউমিন ফালাই দিয়েছে। আমার চাউমিন! নিচে বসে নিধি বলল। উপরে তাকিয়ে দেখলো স্যুট পরা এক লোকের মাথায় চাউমিন পড়ে গেছে। লোকটি যখন ঘুরে তাকালো, নিধির কলিজা গলার কাছে চলে আসছে। কারণ চাউমিনটা আর কারোর মাথায় না, যমরাজের মাথায়, থুকু ইমরাতের মাথায় পড়েছে। নিধিকে তার ফ্রেন্ড শামীম তুলে উঠালো। নিধি উঠে দাঁড়িয়ে পড়লো, চলার শক্তি নাই। ইমরাতের চোখ দেখে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। সামনে এসে নিধিকে এক থাপ্পড় দিল। ব্যাস, পুরো রেস্টুরেন্টের মানুষ ফ্রিতে সিনেমা দেখে নিল। বর্তমান এইটা হলো আমার থাপ্পড় খাওয়ার কাহিনী। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে কখনো জীবনে মার খাওয়ার সুযোগ হয়নি। কিন্তু যেদিন থেকে এদের বাড়িতে এসেছি, কখনো সোজা মুখে এই কুমড়ো পটাশ আমার সাথে কথা বলেনি। অলওয়েজ রেগে রেগে কথা বলে, মনে হয় ওর কোন পাকা ধানে মই দিয়ে দিয়েছি আমি। একে তো থাপ্পড় খাওয়ার জন্য গালটা ভীষণ জ্বলছে, কান্না আসছে খুব, কেঁদেও যাচ্ছি, চোখও মুছছি, আবার চাউমিন আমার পড়ে গিয়েছে দেখে আরো ভ্যা ভ্যা করে কাঁপতে লেগেছি। বাসায় আসছে নিধি, কিন্তু ভিতরটা ধুকপুক করছে ভীষণ ভাবে। কারণ মার খেয়েছে বাইরে ঠিকই, কিন্তু বাড়ি তো ওনারই। আবারও যদি থাপ্পড় মানে? থাপ্পড়ের কথা মনে হতেই অটোমেটিক গালে হাত চলে গেল নিধির। কোনো রকমে ভিতরে আসলো সে।
পিছন দিক থেকে দুইটা পিচ্ছি হাত নিধির কোমর ধরে বলল, ফুপি ধরে ফেলেছি। নিধি ফিক করে হেসে দিয়ে বলল, কে এমন দুঃসাহস করলো? আমি এই বাড়ির কাজকন্যা। নিধি বাচ্চাটাকে কোলে নিয়ে এক পাক দিয়ে বলল, কেমন আছে আমার রাজকন্যা? বলবো কেন? সকালে না দেখা দিয়ে তুমি চলে গিয়েছিলে কেন? সরি পরি, আমি আসলে যখন তোমার ঘরে যাই তখন তুমি ঘুমিয়েছিলে, তাই আমি না ডেকে চলে আসি। আচ্ছা আচ্ছা, থাক। আর আমাকে ইমোজির মতো ব্ল্যাকমেল করতে হবে না। ইমোজি আবার কি? ও মা, তুমি ইমোজি চিনো না? মা যখন রাগ করে বাবাকে, তখন এইভাবে ইমোজির মতো ব্ল্যাকমেল করে। এতক্ষণে নিধি বুঝতে পারলো ও কিসের কথা বলছে। মামনি, ওটা ইমোজি না, ইমোশনাল ব্ল্যাকমেল হবে। ও হলো ব্ল্যাকমেল, আজই তো নাকি? মুখ ফেঞ্চিয়ে বলল পিচ্ছি। মাহি! পেছন থেকে ডাক পড়লো। পিচ্ছি অর্থাৎ মাহি আমার জামার পেছনে লুকিয়ে পড়লো আর বলল, প্লিজ পুপি বাঁচাও। সামনে এসে 28 বছর বয়সী নারী আসলো। ইনি হলেন ভাবি, অর্থাৎ ইমরেত ভাইয়ার ভাবি, মেহবুব ভাইয়ার বউ। ইমরেত ভাইয়ারা দুই ভাই। বড়টার নাম হচ্ছে মেহবুব ভাই। মেহবুব ভাইয়ের বউয়ের নাম স্মৃতি ভাবি। ভীষণ ভাবে ভালো উনি। এই নিধি, মাহিকে কি দেখেছো? নুডলসের প্যাকেট খুলে গার্ডেনে যেয়ে ছড়িয়ে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন। ভাবি বলে উঠলো। নিধি কিছু বলতে যাবে তার আগেই ভাবে খপ করে মাহির হাত সামনে টেনে নিয়ে আসলো। রাগে চোখে মেয়ের দিকে তাকালে মাহি টুপ করে তার মায়ের গালে চুমু খেয়ে বলল, সরি মা। এরকম কাজ করলে কেউ কি আর রেগে থাকতে পারে? স্মৃতি ভাবিও হেসে দিল। মায়ের হাসি দেখে মাহি এক দৌড় দিল। আরে আস্তে বাবা। স্মৃতি বলল। নিধি মামের মুহূর্ত উপভোগ করছিল। ইস, সে যখন গ্রামে থাকতো তার মায়ের সাথে কতই না দুষ্টামি করতো। তুমি আমার গালে হাত দিয়ে আছো কেন? স্মৃতি ব্রুকুচকে জিজ্ঞেস করলো। নিধি কি বলবে বুঝতে পারছে না। ভেবাচাকা খেয়ে বসে আছে। আর বলবেই বা কি যে তার গুণধর দেবর সামনে থাপ্পড় মেরেছে। মানে আজ র‍্যাক ছিল কলেজে। কাকে র‍্যাক দিয়েছিল কে জানে, থাপ্পড় আমি খেয়েছি। নিধি ইনিয়ে বিনিয়ে বলে উঠলো। স্মৃতি গালের হাত সরিয়ে দেখলো 5টা আঙুলের দাগ একদম বসে গেছে। ফর্সা মুখে মনে হচ্ছে লাল রক্ত জমাট বেঁধে গেছে। স্মৃতি আটকে উঠে বলল, এ কি, কত জোরে মেরেছে তোমাকে? পুরো গালের কি অবস্থা? আচ্ছা তোমার ভাই আসো, কোন বেয়াদবের দল এই হাল করেছে? ভার্সিটি যে সব কয়টার খবর নিতে বলবো। স্মৃতি ভাবি রেগে গিয়ে কথাগুলো বলল। তারপর আমার হাত টানতে টানতে ডাইনিং চেয়ারে বসিয়ে আইস প্যাক ধরে থাকলো। আসলে ভাবি আমাকে প্রচুর ভালোবাসে। আমার সব প্রয়োজন উনি এক নিমেষেই বুঝে যান। ক্লাস 10 থেকে আছি এই বাসায়, কিন্তু উনি আমার মায়ের মতন সব জিনিসেরই খেয়াল রাখে। আসলে মেহবুব ভাইয়ার ইমরাত ভাইয়ার বাবা মা মারা যাওয়ার পর স্মৃতি ভাবে সংসারটা সামলে রেখেছে। এত নামে দামি মানুষ হয়েও এক চুল পরিমাণ অহংকার নেই। এমনকি স্মৃতি ভাবির ফ্যামিলিও অনেক হাই ক্লাস, কিন্তু তাদের পিতামাতার মন একদম পানির মতো পরিষ্কার, কোনো ভেজাল নেই। রাতের বেলা ইমরিত হসপিটালের ডিউটি সেরে বাসায় আসছে। মেহবুব ভাইও অফিস থেকে ফিরে এসেছে। মাহি বসে আছে আর সবার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে দুই ভাই নামলো। স্মৃতি খাবার সার্ভ করছে। যে যার চেয়ারে অবস্থান করলো। নিধি কই? মেহবুব দেখতে না পেয়ে জিজ্ঞেস করে বসলো। নিধির খুব জ্বর, আমি খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আসছি। মেহবুব অবাক হয়ে বলল, সে কি, জ্বর হলো কিভাবে? মার খেয়ে জ্বর আসছে। মেহবুব একটু মৃদু চিৎকার দিয়ে বলল, কে মেরেছে? আমি মেরেছি। ইমরেদ গম্ভীর মুখ হয়ে বলল। আর কি বলবে, দুজন চুপ হয়ে থাকলো। কারণ ইমরেদ শাসন করে নিধিকে একটু বেশি। কেন মেরেছো ফুপিকে তুমি? মাহি চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো। কারণ তোমার ফুপি ভুল করেছে। এখন কথা না বলে চুপচাপ খাও। ইমরেদ খাবার মুখে গুজে দিয়ে বলল। মাহি মুখ ভেঙচি দিয়ে তার মায়ের হাত থেকে খাবার খাচ্ছে। গভীর রাতে নিধির মনে হলো তার গালে কেউ হাত বুলিয়ে নরম স্পর্শ পাচ্ছে, কিন্তু জ্বরের জন্য চোখ খুলতে পারছে না সে। জোর দিয়ে যখন চোখ খুললো, অন্ধকার ঘরে কিছুই দেখতে পেল না। ঘরের দরজা তো লক করা, কেই বা আসবে। আপনি খুব খারাপ ইমরাত ভাইয়া। আপনার হাতে মার খাওয়ার জন্য আমি জ্বরে ভুগতেছি। দেখেন আপনার বউ হবে যখন, ওর হাতে মার খেয়ে আপনিও জ্বরে ভুগবেন। নিধির জ্বরের করে বিড়বিড় বলাটা কারো কানে যেতেই ব্যক্তিটি অন্ধকারের মধ্যে বাঁকা হাসি দিল। সকালবেলা নিধির ঘুম ভাঙলো বেলা 12টায়। জ্বর কমলো, শরীরের দুর্বলতা এখনো যায় নাই। মনে হচ্ছে কতই না চালের বস্তা তুলেছে যে শরীরটা ভার হয়ে আছে।
ফ্রেশ হয়ে নিচে গেল। স্মৃতি ভাবি বসে বসে কাজ দেখিয়ে দিচ্ছে নতুন মালিদের। পুরনো মালি চলে গিয়েছে বয়স হওয়ার কারণে, আর পারছে না কাজ করতে। এই জন্য তুমি ডাইনিং এ যাও, আমি আসছি। স্মৃতি ভাবি বলল। নিধি মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে সামনে পরোটা দিল ভাবি, কিন্তু মুখে দিতেই তিতা লাগলো। মনে হয় জ্বরের মুখে, এই জন্য খেতে পারলাম না। তখন ভাবি স্যুপ করে দিল। মাহিও স্কুলে গেছে, নয়তো ওর সাথে মজা করা যেত। কল বাজছে, দেখলাম শামীম ফোন দিয়েছে। শামীম বলল। আসিস নিজে কলেজে? নিধি ক্ষীণকণ্ঠে বলে উঠল। জ্বর হয়েছে রে, এই জন্যই আসিনি। এদিকে একটা আননোন নাম্বার থেকে নিধির ফোনে কল এসেই চলেছে। নিধি দেখেও অ্যাভয়েড করলো, যেহেতু চেনে না, দেখেও কি হবে। বেশ কিছুক্ষণ কথোপকথন চললো। যে ব্যক্তিটি ফোন দিয়ে বারবার ওয়েটিং পাচ্ছিল, সে রাগে সজোরে গ্লাস ভেঙে ফেললো। সন্ধ্যাবেলা নিধি আরামসে শুয়ে ফেসবুক চালাচ্ছে। নিউজ ফিডে এটা সেটা ফানি ভিডিও দেখছে আর হাসছে একটু পর পর। ইমরাত নিধির রুমে এসে যখন দেখলো নিধি ফোনে কি দেখছে আর হাসছে, তখন নিধির কাছে সে ফোনটা নিয়ে সজোরে ফেলে টুকরো টুকরো করে দিল। আল্লাহ, আমার ফোন! নিধি তড়িঘড়ি করে ফোন তুলতে গেলে ইমরাত হাঁচকা টান দিল। যেহেতু কাজের সময় তোমাকে পাওয়া যায় না, ফোনও তোমার কাছে থাকবে না। ইমরাত দাঁতে দাঁত চেপে কথাগুলো বললে হনহন করে বেরিয়ে পড়লো। নিধির চোখে জল এসে গেছে। কেন তাকে দেখতে পারে না এই লোক? কি করেছে সে তার? ভাঙা ফোন হাতে নিয়ে বসে বসে কাঁদছে নিধি। নিধি অনেকক্ষণ যাবৎ ঘর থেকে বের হয়নি, আর বের হবেও না সে। কি পেয়েছে কি? হ্যাঁ, ওনার বাড়িতে থাকি বলে এমন বিহেভ করবে? থাকবো না। কাল হোস্টেলে সিট খুঁজবো। থাকবো না এই যমরাজের বাড়িতে। নিজে নিজে বকবক করছে আর চোখের জল মুছে নিধি। এদিকে ইমরাত নিজের রাগ সংযত করতে পারছে না দেখে ওয়াশরুমে চলে গিয়েছে। গোসল করে বেরোনোর পর একটু হালকা লাগছে, তবে নিধির ফোনে ওয়েটিং এর কথা মনে পড়তে আবারও মাথার রগটা ফুলে উঠেছে। রাতের বেলা ডাইনিং এ যেয়ে ইমরাত দেখলো নিধি খেতে আসেনি। নিধি কই? ইমরাত গম্ভীর মুখে স্মৃতিকে প্রশ্ন করলো। ভাইও আসবে না, তুই খেয়ে নে। ঘরে বসে মাহি আর নিধি মিকি মাউস দেখতেছে। মেহবুব বলে উঠলো স্মৃতি বলার আগে। রাগে গাটা আরো রিরি করে উঠলো ইমরাতে। কোন রকমে দাঁতে দাঁত চেপে মুখের ভিতরে খাবার গুজে উপরে চলে গেল। এদিকে মেহবুবের নজর গেল স্মৃতির শাড়ি ভেদ করে পেটের উপর। চট করে শয়তানি করার বুদ্ধি মাথায় আসলো তার। পানি হাতে নিয়ে স্মৃতির পেটে হাত রাখলো মেহবুব। এরকম আক্রমণে স্মৃতি চিৎকার দিতে যেও থেমে গেল। বসলো, বাহিরে আছে। চিৎকার দিলে খারাপ দেখায়। কটমট করে মেহবুবের দিকে তাকালো। সে খুব মনোযোগ দিয়ে চিকেন খাচ্ছে। এদিকে মেহবুব ভিজা হাত সরাও না, ভিতর ভিতর পয়সাচে আনন্দ নিচ্ছে। স্মৃতি টেবিলের নিচ দিয়ে দিল এক গুতা মেহবুবের পায়ে। মেহবুব ব্যথাতে বলে উঠলো। স্মৃতি দেখলো মেহবুব হাত সরাই দিয়েছে দেখে হাফ ছেড়ে বাঁচলো। আরেকবার এমন করলে তোমার সব কয়টা হাড় ভেঙে দিব আমি। রাগে গিজগিজ করতে করতে ডাইনিং ত্যাগ করলো স্মৃতি। মেহবুব শয়তানি হাসি দিয়ে বলল। লেটস সি বেবি, রুমে যাও, তোমার কপালে কি আছে তখন দেখতে। ইমরাত সার্জারি নিয়ে একটু কথা বলছে অফিসের লোকের সাথে। কাল সকালে একটা বড় অপারেশন করতে হবে তাকে। বড় অপারেশন সব ইমরাত করে। ইমার্জেন্সি ছাড়া যায় না সে হসপিটালে, বাকি সময় ব্যবসায়। লোকজন ভাবে এত ট্যালেন্ট কিভাবে আসে। দুই দিক সামাল দেয়। ইমরাত কথা বলতে বলতে চোখ আটকে গেল সামনের ব্যালকনিতে। সামনের ব্যালকনিতে নিধি ইজি চেয়ারের উপর গুটিসুটি মেরে মাহিকে বুকের উপর রেখে ঘুমিয়ে গেছে। ইমরাত প্রয়োজনীয় কথা শেষ করে মাহির রুমে রওনা দিল। মাহির রুমে গিয়ে ইমরাত দেখলো মাহিকে বুকে চেপে নিধি ঘুমিয়ে আছে। আসলে কত নিষ্পাপ লাগছে দেখতে তাদের। মাহিকে কোলে নিয়ে ওর বেডে শুয়ে দিল। তারপর নিধির কাছে সে কিছুক্ষণ তাকালো। এই মুখ দেখে আমি আমার বয়সটা ভুলে গেছি। আমি তোমার বাচ্চামো দেখে নিজের যে তোমার থেকে 10 বছরের বড় সেটাও ভুলে গেছি। কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে প্রথম দেখাতে দুর্বল হয়ে গেছি। নিজের অনুভূতির প্রতিটা শিরায় তোমাকে আবদ্ধ করে ফেলতে চাই। করে ফেলেছি এই 3 বছরে। হ্যাঁ, তোমাকে চাই, আমি খুব করে চাই। এত বেশি চাই যেন কখন আমি তোমার বড় কিংবা তুমি আমার ছোট, এই অনুভূতিটা বুঝতে না পারো। আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি, এত বেশি যে তোমাকে আমি ব্যতীত অন্য কেউ কখনো ভালোবাসা তো দূরেই থাক, পছন্দ করুক, আমি তা চাই না। আমি পারলে তোমাকে আমার রুক্ষ পিঞ্জরে লুকিয়ে ফেলতে চাই। আজ যখন তোমার খোঁজ নেওয়ার জন্য ফোন ওয়েটিং দেখলাম, বিলিভ মি, মনে হচ্ছে সামনে পেলে থাটিয়ে দুটি চড়মারি। দুনিয়ার সবার সঙ্গে তোমার যত কথা, আর আমি সামনে আসলে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আমার অনুভূতির তোমার চোখে পড়তে দেই না, আমি জানি, কিন্তু খুব শীঘ্রই তোমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবো। নিধিকে কোলে তুলে মাহির পাশে শুয়ে দিল। কথাগুলো নিধি শুনতে পেত, কিন্তু ঘুমের জন্য তার হুঁশই নাই। কেউ তাকে তার অজান্তে এত বেশি চেয়ে ফেলেছে। নিধির কপালের চুল সরিয়ে মাথায় চুমু দিয়ে দুজনের গায়ে চাদর লাইট অফ করে ইমরাত চলে গেল।
স্মৃতি ঘুমাতে পারছে না। যখন সে বেডে ঘুমাচ্ছে, মেহবুব তার গায়ে পানির ছিটা মারছে। দেখলো কোনো উপায়ন্তর নাই, নিজের রুমে থেকে চাদর নিয়ে বারান্দায় চলে গেল। মেহবুবের মেজাজটা এবার খারাপ হয়ে গেল। এমনিতে সময় পায় না ওকে আদর করার, যখন কাছে পায় মাহি আসে না, হয় অন্য কাজ পড়ে। না, আর এরকম করতে দিব না। ওই ভুলে গেছে ওরে আমি কেমনে তুলে এনে বিয়ে করেছি। ধপাধপ পা ফেলে স্মৃতি কাছে এসে কোমরকে শক্ত করে ধরে কাছে ঘুরিয়ে দেয়ালে ঠেসে ঠোঁটে ঠোঁট বসালো। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে স্মৃতি পার পেল না, যখন তখন নিজেও তাল মেলালো। সে জানে মেহবুব বরাবরই জেদি, আর সেখানে স্মৃতিকে নিয়ে সবসময় সিরিয়াস। স্মৃতির গায়ের ঘ্রাণ মেহবুবের কাছে টনিকের মতো কাজ করে। স্মৃতিকে কোলে তুলে ভালোবাসার রাজ্যে ডুব দিল মেহবুব। সকালবেলা নিধি নিজেকে বেডে পেয়ে একটু অবাক হলো। সে তো ছিল মাহিকে নিয়ে বারান্দায়, এখানে কিভাবে এলো সে? মাহির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমে কাদা। 4 বছরের মাহি, তার মা বাবার মতো গায়ের রং পেয়েছে, দেখতেও পুতুল। মাহির কপালে চুমু দিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে। ইমরিত তাড়াতাড়ি নাস্তা সেরে সার্জের জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল। মেহবুব এখনো স্মৃতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে মেহবুবকে ঠেলে উঠতে যেয়ে স্মৃতি এক দফা কামড় খেয়ে শুয়ে আছে। আরেকবার যদি এরকম করো, গতকাল রাতে যেমন ড্রেস দেই নেই, আজ সারাদিনও তাই হবে। এই বলে মেহবুব স্মৃতির বুকে মুখ গুজে ঘু। সকালে নিধি উঠে সবার জন্য নাস্তা বানালো। সে ভাবলো সবাইকে চমক দিবে যে সেও পারে। এদিকে নিধি ফ্রেশ হয়ে ক্যাম্পাস যায় আর সেখানে যোগাযোগ করে হোস্টেলের সিট ফাঁকা আছে কিনা খোঁজ খবর নেয়। বন্ধুরা ফোন দিয়ে পায় না নিধিকে, এই জন্য জিজ্ঞেস করছে ফোন অফ কেন। কি বলবে বুঝতে না পেরে নিধি কথা কাটিয়ে অন্য কথা তুলে ব্যস্ত হয়ে পড়লো। ইমরেজ সার্জারি শেষে ফ্রেশ মুড নিয়ে কেবিনে আসছেন। তার অপারেশন সাকসেস হয়েছে, এমন কোনো রেকর্ড নাই যে সে হিট করে নাই। কোনো অপারেশন তার আনসাকসেসফুল হয় নাই। নিধির ফোন ভেঙে দিয়েছি, আজ ওর জন্য ফোন কিনবে। বেচারি গান না শুনে থাকতে পারে না। ফোন নাই কিভাবে যে আছে। বাসার লোকের সাথে সে ল্যান্ডলাইনে কথা বলল। আমার দেয়া ফোন নেবে না জানি আমি। স্মৃতি ভাবিকে দিয়ে দেয়াবো। বাঁকা হাসি দিয়ে ভাবছি ইমরেত। ফোন বাজছে ইমরেতের। রিসিভ করে দেখলো তার গার্ডেন নাম্বার এটা। স্যার, নিধি ম্যাম হোস্টেলে সিট খুঁজছে, বেশ কয়েকজনকেও বলেছে। এখন ওর স্বামী ফ্রেন্ডের সাথে বসে বলছে যে করে হোক সিট খুঁজে দিতে। গার্ডে বলল। গার্ডের কথাগুলো শুনে ইমরেতের ভালো মুডটা নিমিষে বিষে পরিণত হলো। মাথার মধ্যে মনে হচ্ছে দপ করে আগুন জ্বলে উঠলো। রগগুলো কেমন চারা দিয়ে উঠেছে। আজ এর বিট করেই ছাড়বে সে। ও যেন সিট খুঁজে না পায়। আর স্বামীন ছেলেটারে একটা ধোলাই দাও, যেন হসপিটালে 1 মাস থাকে। খরচ নিয়ে নিও অফিসে এসে। গট ইট? রাগে দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। ফোন কেটে মাথার চুলগুলোকে অনবরত টানছে ইমরেত। মেজাজের সপ্তমে তার। সিট খুঁজে বের করাচ্ছি তোমার আমি। অ্যাপ্রন খুলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো। কলেজ। নিধি কলেজের সামনে রিক্সার জন্য ওয়েট করছে সে, কিন্তু এই ভর দুপুরে সে রিক্সা পাচ্ছে না। এমনিতেও হোস্টেলে সিট খোঁজা চক্করে অনেক লেট হয়ে গেছে। নিধির সামনে একটা গাড়ি এসে থামলো। নিধি দেখে অ্যাভয়েড করলো। কিছুটা দূরে সরে সে আবার রিক্সা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো। গাড়ির ভিতরে মানুষটা বেরিয়ে এসে নিধির হাত এত শক্ত করে ধরলো, টেনে হিসে নিয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে মানুষটা আর কেউ নয়, ইমরেত। ফর্সা মুখ, রোদে একদম চকচক করছে, কিন্তু মুখ লাল হয়ে গেছে রাগে। আরে ইমরাত ভাইয়া ছাড়েন, কই নিয়ে যান ভাইয়া, আমি যাব না। আজব লোক, আপনি শুনতে পান না? নিধি বলেই যাচ্ছে আর হাত মুচড়াচ্ছে। ইমরিত নিধির মুখে ভাই ডাক শুনলে আরো খেপে যায়, কিন্তু কিছু বলেনি এতদিন। আজ এমনিতে মেজাজ গরম, ভাইয়া ডাক শুনে আরো চেতে গেছে সে। গাড়ির দরজা খুলে নিধিকে ধাক্কা দিয়ে বসালো। নিধি হাতে ব্যথা পেলেও ভয়ে কিছু বুঝছে না, কারণ ইমরিতের এই রূপ কখনো সে দেখেনি। ইমরিত নিচেও গাড়িতে বসে পড়ে। নিধির দিকে ঝুঁকে সিট বেল্ট লাগালো। নিধি এক প্রকার ভয় বলেই দিল, প্লিজ ভাইয়া গাড়ি চালাবেন না, আমি বাড়ি যাব। নিয়ে যাওয়াচ্ছি বাড়ি। দাঁতে দাঁত চেপে বলল ইমরিত। স্মৃতি মাত্র গোসল সেরে বের হলো। কাল রাত থেকে মেঘ দেখা পায়নি সে। তাড়াহুড়ো করে বের হয়ে খুঁজছে মাহিকে। মাহিকে পেল স্মৃতি গার্ডেনে মাটি খেলা অবস্থায়, পুরো জামাতে মাটি ভরিয়ে দিয়েছে। ওকে কোলে তুলে নিয়ে গেল গোসল করানোর জন্য। এদিকে মেহবুব স্মৃতিকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ডাক দিয়েও পায় না। স্মৃতি মাহিকে গোসল করে নিয়ে আসছে কোলে করে। মামের খুনসুটি দেখতে মেহবুবের অনেক ভালো লাগছে। টুক করে স্মৃতির কোমর জড়িয়ে ধরলো পিছন থেকে। স্মৃতি একটু কেঁপে উঠে বলল, মাথাটা গেছে নাকি বাচ্চার সামনে? তো? মেহবুব রুকুসকে দুজনকে আবার জাপড়ে ধরল। গাড়ি চলছে অজানা রাস্তায়। ধুকপুক করছে নিধির মন। কিছু বলতে গেলে ইমরাত চোখ পাকিয়ে তার দিকে তাকাচ্ছে। এমন লোক দেখে ভয়ে তার জান এতটুকু হয়ে গেছে। একটু ঢোক গেলে নিধি ডাকলো ইমরাতকে। ভাইয়া। ইমরাত গাড়ি থামালো, জোরে ব্রেক কষে। রক্তিম চোখ নিয়ে তাকালো নিধির দিকে। নিধি ইমরাতের ওই চোখগুলো দেখে একটা শুকনো ঢোক দিল। কেন সে হাতে ধরে নিজের কপালে নিজে ফাটাতে যায় সে? মনে মনে ভাবছে নিধি। ইমরাত ঝুঁকে আসে নিধির দিকে।
এমন কাছে আসা এমনিতে নিধি কেমন যেন একটু ভরকে যায়। তবে ইমরাতের শরীর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে নিধি। আজ খেয়ে ফেলি ঘ্রাণ সহ মানুষটাকে। ছি ছি, কি সব ভাবছে সে। মনে মনে নিজেকে উকান্ডা বলে গালি দিল নিধি। চোখে তুলে তাকাতে যাবে, দেখে ইমরাতের চোখগুলো কেমন খোলা আর লাল হয়ে আছে, ঠোঁট দুটো শুষ্ক হয়ে আছে, চুলগুলো এলোমেলো, আর সামনের কপালে কিছু চুল তার। কেমন লাগছে যেন, ঠিক ভয়ঙ্করই লাগছে তার কাছে এখন মানুষটাকে বর্তমানে। ভাই, নিধি ভাইয়া ডাকটা সম্পূর্ণ বলার আগে ইমরাত তার 2 হাত দিয়ে নিধির মুখটা সামনে নিয়ে নিজের ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। এমন অ্যাটাক করা নিধি হজম করতে না পেরে চোখগুলো ডিমের মতো বড় বড় করে নিয়েছে। ইমরাতের এক হাত নিধির কোমরে চলে গিয়েছে, আরেক হাত নিধির চুলটা শক্ত করে ধরে আছে। নিধি মনে হচ্ছে হাওয়াতে ভাসছে, শরীরটা প্যারালাইজড লাগছে তার কাছে, নিয়ন্ত্রণ নাই তার শরীর তার কাছে। এরকম কেন লাগছে? এরকম ইমরাত ভাইয়া করলো কেন? উনি তো আমারে দেখতেই পারে না, তাহলে এরকম করে চুমু খাচ্ছে কেন? বিভিন্ন প্রশ্ন নিধির মনে ঘুরপাক খাচ্ছে। অপর পাশে ইমরাত তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট বিলীন করে যাচ্ছে, মনে হচ্ছে এই দিনটার জন্য সে অপেক্ষায় ছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছে কিন্তু ইমরাতের সরে আসার নাম নেই। নিধির মনে হচ্ছে ঠোঁট মনে হয় আর নাই। একটু সরে আসতে চাইলে ইমরাত নিধির ওপর উঠে পড়ে গাড়ির সিটের সাথে চেপে ধরে, নিজের মতো করে চুমু খেয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইমরাতের ঠোঁটের যুগলবন্দি থেকে নিধি মুক্তি পেল। নিধি আগে ঠোঁটে হাত দিচ্ছে, তার ঠোঁট আছে নাকি গায়েব হয়ে গেছে। হাত দিয়ে দেখলো আছে, কিন্তু জ্বলছে খুব। ইমরাত গাড়ির সিটে হেলান দিল, মাথা উপরের দিকে তুলে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, নিধিও তাই। ইমরাত চোখ বন্ধ অবস্থায় বলে উঠলো, এইভাবে আমার ভিতর আসার অধিকার আমি কখনো কাউকে দেইনি, কিন্তু তুমি যখন থেকে লাইফে আসছো আমার ভিতরটাকে প্রতিনিয়ত উড়িয়ে ছাড়খাড় করছো, এর উত্তর আছে তোমার কাছে? নিধি এই কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়েছে ইমরাতের দিকে। কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমরাত আবারও বলা শুরু করলো, আমি তো চাইনি তোমাকে ভালোবাসতে, কেন বাধ্য করলে আমার বাসায় এসে আমাকে তোমার মাতাল করা প্রেমে ফেলতে? বলো, কেন করলে? চিৎকার দিয়ে বলল ইমরাত। একে তো ইমরাতের কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত ইমরাত যে তাকে ভালোবাসে এটা শুনে মনে হচ্ছে কেউ তাকে 10 তলা থেকে ফেলে দিয়েছে। ইমরাত নিধির কাছে এসে তার ঠোঁটে হাত বুলালো বৃদ্ধাঙ্গুল দিয়ে। নিধি এমন ছোঁয়াতে একটু কেঁপে গিয়ে সরে আসলো। খুব চলছে তাই না বেবি? ইমরাত ঘোর লাগা কণ্ঠে বলছে। বেবি শুনে মনে হচ্ছে নিধি ঝটকা খাইছে। মনে হচ্ছে উড়াধরা কাঁদতে পারলে ভালো হতো। ঠোঁটটাকে একটু চেপে ধরলো ইমরাত, জ্বলছে এমনিতে তার উপর চেপে ধরাতে। নিধি আসলে একটু ব্যথা পেয়েছে। এই জ্বলা ব্যথা সহ্য করে নাও, আমি এতদিন সহ্য করে এসেছি। নাও ইয়োর টার্ন। যে দহনে আমি পড়েছি বা পড়ছি, এখন আমার এই আক্রমণগুলো দিয়ে তোমাকে মারবো। ইমরাত কথাগুলো বলে ফোনে কাকে যেন কল দিল। কাজ হয়েছে? ইমরাত জিজ্ঞেস করলো তার গার্ডকে। গুড জব। বলে ফোন কেটে দিল ইমরাত। আবারও নিধির দিকে তাকালো, সে চুপচাপ বসে আছে। প্রশ্ন অনেক চলছে তার মনে, কিন্তু জিজ্ঞেস করার সাহসই পাচ্ছে না। ছোট মাথাতে এত চাপ নিও না, চাপ নিতে এত ইচ্ছে হইলে আমাকে নাও, আমাকে নিয়ে ভাবো, বাট ডোন্ট ইউ থিঙ্ক সেখানে আমার জায়গাতে ভুল করে অন্য কারো বিচরণ হোক। আর ভাইয়া ডাকার এই বোকামিটা নেক্সট টাইম করবা না, আদারওয়াইজ এর থেকে রেজাল্ট খারাপ করে দিব তোমার। আর জাস্ট কেবল তো শুরু, তোমার কাছে এইসব আমার অনুভূতির সংমিশ্রণগুলো তুমি এখন থেকে টের পাবে। বাঁকা হেসে গাড়ি চালানো শুরু করলো ইমরাত। আল্লাহ, সব ছেড়ে মানুষরূপী ডাক্তার দানব আমার উপরে আছর খেয়ে পড়লো। নিধি নিজের মনের কথাগুলো বলছে। বাড়ি পৌঁছালো তারা দুজন। ইমরাত গাড়ি থেকে নেমে টেনে নিধিকে নামালো। নিধি এক প্রকার রোবটের মতো ইমরাতের সাথে হাঁটছে। হাত ছোটাতে চাইলে ইমরাতের এক ধমক। সাহস দেখানোর ভুল করো না। মাহি দেখেছে তার ছোট চাচু কিভাবে তার নিধি ফুফিকে উপরে নিয়ে যাচ্ছে। সে তখন লিভিং রুমে রং পেন্সিল দিয়ে কাগজ কলমে কি যেন আঁকছিল। নিধি রুমে সে নিধিকে সামনে দাঁড় করালো, আয়নার সামনে ইমরাত। এই যে এখানে তোমার অবস্থান, আর এখানেই থাকতে হবে তোমাকে। কানে গেছে? না গেলে ঢুকিয়ে নাও। হোস্টেলের সিট খোঁজা কিংবা অন্য জায়গাতে শিফট হওয়ার কথা মাথা থেকে বের করে ফেলো। আর মাইন্ড ইট, আমার কথা খেলাপি করলে আমার নেক্সট অপারেশনের শিকার তুমি হবে। আর ওইসব সো কল ছেলের বন্ধুদের সাথে মেশা বন্ধ। আর কারো পাশে যদি বসতে দেখি অবস্থা খারাপ করতে 0 সেকেন্ড ভাববো না আমি। ইমরাত কথাগুলো বলা শেষে নিধির বাম হাতে একটা কামড় দিয়ে চলে গেল। নিধি হাত চেপে ধরে বলল, আস্তে একটা সার্জার ডাক্তার রাক্ষস। ইমরাত দরজা থেকে হালকা মুখ করে বের করে বলল। অনলি ফর ইউ বেবি। নিধি মুখে হাত দিল, সাথে সাথে
ইমরাত চোখ টিপ দিয়ে চলে গেল। নিধি গোসল সেরে অনেকক্ষণ আগে থেকে ঘরে বসে আছে, দরজা লক করে। তার সাহস যাচ্ছে না বাহিরে যাওয়ার। বাহিরে গেলে ওই যমরাজ তাকে আবার ধরবে। নিধি চুলে গামছা পেঁচিয়ে বসে আছে, ভালো লাগছে না কিছু তার। ফোনটাও নেই যে অনলাইনে কিছু দেখবে সে। ইমরাত গোসল সেরে নিচে গেল, কিন্তু সবাই নিচে থাকলো, নিধি নিচে নামে নাই দেখে একটু ভ্রু কুঁচকালো। মামনি, তুমি একটু উপরে যাও, গিয়ে তোমার নিধি ফুপিকে ডেকে নিয়ে আসো তো। আমি কেন যাব? তুমি যাও, ফাইট হয়েছে তোমাদের। মাহি এক নাগারে প্রশ্ন করলো। নিধির সাথে থেকে থেকে প্রশ্নের ঝুড়ি হয়ে গেছে মাহিও। মাহি ইমরাতকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, বলো না। কিছু না রে মা। আচ্ছা তুমি যেও না, আমি যাই। মুখ বেঁকিয়ে মাহি বলল, না, পিন হাত করেছে, তুমি যেন কেউ না আসে। কেন? পুপি মাথা ব্যথা করছে, ঘুমাবে। ইমরাত জানে নিধি কেন নিচে নামছে না। বেশি কিছু বললো না, জাস্ট তার ভাই ভাবিকে ডেকে জানালো তার কিছু কথা আছে জরুরি ভাবে। মেহবুব, স্মৃতি আর ইমরাত ডিনার সেরে লিভিং রুমে গিয়ে বসলো কফির মগ নিয়ে। মেহবুব বলল, বল তোর জরুরি কথা। ইমরাত পায়ের উপর পা তুলে কফির মগে চুমুক দিয়ে বলল, ভাইয়া, নিধি হোস্টেলের সিট খুঁজতে বেরিয়েছিল। সে কি, কেন? স্মৃতি একটু জোরে বলল। আস্তে। মেহবুব বলে উঠলো। স্মৃতি দমে গেল, চোখে ইশারায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইমরাতের। আমি ওর ফোন ভেঙে দিয়েছি এই জন্য, এর আগের দিন থাপ্পড় মেরেছিলাম ওই জন্য। ইমরাত আরামসে কথাগুলো বলল। রিজন? মেহবুব আর স্মৃতি জানে ইমরাত নিধিকে দেখার পর থেকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি সে। নিধির উপর জোর খাটানো, তাকে বকা দেওয়ার সবকিছু তারা বুঝতো, কিন্তু ইমরাত বিষয়টা এড়িয়ে চলছে বরাবরই। ভাইয়া, ওই ভুল করেছে এক হোস্টেল খুঁজে, আর সেটা ছেলে ফ্রেন্ডদের হাতে দিয়ে। আর সেদিন আমার মাথায় চাউমিন ফেলেছে। ওর ওই ছেলে ফ্রেন্ড তাকে তুলেছে। আবার সেদিন আমি ফোন দিয়ে ওয়েটিং পেয়েছি, পরে জেনেছি ওর ছেলে ফ্রেন্ড কল দিয়েছিল। আর আমি যে কল দিয়েছি ওর চোখে পড়ে নাই। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এই জন্য ফোন ভেঙে দিয়েছি। রাগে চোখ মুখ শক্ত করে বলল ইমরাত। মেহবুব জিজ্ঞেস করলো, সে তো ঠিক আছে, কিন্তু তুই কি ওকে বলছিস তোর মনের কথা? ইয়া। ইমরাত খাবরেশিন হয়ে উত্তর দিল। অ্যাকসেপ্ট করেছে নাকি? করে নাই, আসলে শখে আছে এক প্রকার। আর অ্যাকসেপ্ট করলে তো ভালো, আর না করলেও আমারে বিয়ে করে তাকে সংসার করতে হবে। ইমরাত একটু বাঁকা ভাবে উত্তর দিল, দুই ভাই এক। স্মৃতি বিড়বিড় করে বলল। মেহবুব ঠিকই শুনতে পেয়েছে স্মৃতির কথা। স্মৃতির দিকে তাকাতে সে ভেঙচি দিল। মেহবুব বাঁকা হাসি দিল, ইশারায় বোঝালো ঘরে যে খবর আছে তার। ভাবি, এইটা ফোন ওর জন্য নিয়েছি, তুমি দিয়ে দিও, আমি দিলে কাহিনী করবে। স্মৃতির হাতে ইমরাত ফোন দিয়ে উপরে চলে গেল নিধির রুমে। মেহবুব স্মৃতিকে কোলে তুলে নিজের ঘরের পথে রওনা দিল। আরে, আবার কোলে নিয়েছো তুমি? বাড়িতে দেখে নিলে কে কি ভাববে? স্মৃতি এভাবে নানান কথা বলছিল। মেহবুব নিজের ঠোঁট দিয়ে স্মৃতির মুখ বন্ধ করে দিল। ইমরাত নিধির রুমে যে দেখে সে বারান্দাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে স্থির দৃষ্টিতে। তার মানে সে এখনো ঘুমায়নি। ইমরাত পেছন থেকে নিধিকে ধরলে নিধি ভয় পেয়ে এক লাফে ইমরাতের থেকে দুই হাত দূরে সরে গেল। ইমরাত ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এনিথিং রং? নিধি মুখ ঘুরিয়ে নিল। আপাতত এখান থেকে কেটে পড়তে পারলে ভালো হবে। এই মানুষটার সাথে কথা বলতে ভাল লাগে না। কাম। ইমরাত হাত দিয়ে কাছে ডাকছে নিধিকে। নিধি মুখ উঁচিয়ে ভেঙচি দিল যে সে যাবে না। ইমরাত কটমট করে তাকালো, নিধির নজর স্থির তার নিজের পায়ের দিকে। ইমরাত কাছে যেয়ে নিধির কোমর চেপে উপরে তুলল। নিধি হকচকে টাল সামলানোর জন্য ইমরাতের টি শার্টের গলা ধরে আছে। এক কথা তো একেবারে কানে যায় না তোমার, তাই না? ইমরাত রেগে জিজ্ঞেস করলো, আপনি যখন তখন এইভাবে কাছে আসেন কেন? একটু নামান আমাকে। নিধি বলল, আমি সব সময় নিজের মর্জিতে চলি, এটা হয়তো তুমি এতদিনে বুঝে গেছো। ইমরাত ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, মাহি চলে আসবে প্লিজ ভাইয়া, ওর ঘুমানোর টাইমও হয়ে এসেছে। নিধি ভয়ে ভয়ে বলল, তো দেখবে তার চাচ্চু আর ফুপি কিভাবে রোম্যান্স করছে। নিধির কানের মুখ নিয়ে কথাগুলো বলল। নিধি এরকম নিঃশ্বাসের সাথে লড়াই করার ক্ষমতা নেই তার। কেমন যেন কুচকে গেল মৃতের বুকের মধ্যে। ইমরাত আরেকটু শক্ত করে নিধির কোমরটা ধরলো। নিচে আসো না কেন? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব? ইমরাত একটু ভোর লাগা কণ্ঠে কথাগুলো বলছে। আপনি ছিলেন যে এই জন্য যাইনি। নিধি মুখ ভেঙচে কথাগুলো বলল। ইমরাতের দিকে তাকিয়ে এসে বুঝতে পারলো ভুল সময় ভুল উত্তর দিয়ে ফেলেছে। সাথে সাথে মুখে হাত দিল। ইমরাত নিধির মুখ থেকে তার হাতটা সরালো, ওটা হালকা স্পর্শ দিল। নিধির মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরে আছে। ভালোবাসি খুব বেশি তোমায়। ইমরাত ঘোর লাগানো কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল, সত্যি? মাহির চিৎকারে দুজনে দুই দিকে ছিটকে পড়ল। নিধি বুকে ফু দিচ্ছে নিজের।
আর এমনি নিধি ধাক্কা খাওয়াতে একটু রেগে কিছু বলতে যাবে, তার আগে আবারও আওয়াজ, কই তুমি ফুপি, আমি ঘুমাবো, ভয় লাগে তো। মাহি বলছেন। নিধি তড়িৎ গতিতে মাহির কাছে গেল আর কোলে তুলে নিল ওকে। নিজেরে ভাতিজি দেখি, চাচুর প্রেমের কাবাবে হাড্ডি হচ্ছে। বিয়ে হলে দেখা যাবে নিধি মাহিকে নিয়ে ঘুমাবে বাসর ঘরে। ইমৃত নিজে নিজে বলল। ইমৃত যাওয়ার সময় নিধিকে শাসিয়ে গেল, যে আরেকবার হাতের কাছে বললে খবর আছে। সকালবেলা সবাই ডাইনিং এ নাস্তা খাচ্ছিল, এমন সময় উপস্থিত হলো নিধির বাবা মা। নিধি ওর বাবা মাকে দেখিয়ে তাদের জড়িয়ে ধরল। অনেকদিন পর দেখে মনে হচ্ছে কেঁদে দিয়েছে। ঈদে যেতে পারে না ও জমিদারের ছেলের জন্য। কেমন আছিস? নিধির মা জিজ্ঞেস করলো। ভালো, তোমাদের দেখে অনেক ভালো হয়ে গেছি। নিধি ওর মাকে বলল। এইভাবে নানান কথা হচ্ছিল। ইমৃত নিধির এমন খুশি মুখ দেখতে চেয়েছিল, কিন্তু বুকের কোণে কোথাও যেন মনে হচ্ছে ব্যথা হচ্ছে। তার চিন্তা, নিধির বাবা মা এসেছে, এখন যদি নিধিকে নিয়ে চলে যায় সে তো থাকতে পারবে না নিধিকে ছাড়া। নিঃশ্বাসটা আটকে আসছে গলার কাছে ইমৃতের। নিধির বাবা মা এখানে এসেছে কারণ নিধির বাবা সরকারি কাজ আটকে পড়ে আছে, সেটা দেখতে এসেছে। নিধি ওর মাকে বলল। মা, আমি বাড়ি যাব তোমাদের সাথে। ইমৃত কটমট করে তাকালো। নিধি ওর মায়ের পিছে একটু মুখ লুকালো। স্মৃতি ইশারায় ইমৃতকে শান্ত হতে বলে। কেন, আমার বোনের কি এখানে ভালো লাগছে না? মেহবুব জিজ্ঞেস করলো নিধিকে। নিধি মুচকি হাসলো। ইমৃত উপরে গেল, কিছুক্ষণ পর নিধিকে ডাকলো। আমার কফি কই নিধি? ইমৃত বলল, সকালে প্রতিদিন ইমৃতকে কফি দেয়া নিধির কাজ। আসলে নিধি আসার পর এখানে নিধি ইমরেদকে কফি দেয় আন্টি। স্মৃতি ইমৃতের রাগ সম্পর্কে অভিজ্ঞত, সে কেন ডাকছে নিধিকে এখন ভালো মতো বুঝেছে। এখন নিধি না উঠলে যে তাণ্ডব করবে সেটা বুঝতে পেরেছে, তাই কথাগুলো বলল। যা দিয়ে আয় কফি, ইমরাত বাবা চাইছে। নিধির বাবা উত্তর দিল। নিধি দেখলো উপায়ন্তর নেই, তখন ভয় ভয়ে কফি বানিয়ে ইমৃতের ঘরে রওনা দিল। নিজের বুকে ফু দিল যেন যমরাজ তার জমগিরি না তুলে। স্মৃতি, মেহবুব, রফিক এবং রুবা সবাই নিচে কথা বলছে। মাহি বসে আছে নিধির মায়ের কোলে। মেহবুব বলে উঠলো। আসলে আঙ্কেল, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। নিধির বাবা চায়ের কাপ টেবিলে রেখে বলল। হ্যাঁ বাবা, বলো। নিধির বিয়ে শাদীর কথা কি কিছু ভাবছেন? নিধির বাবা একটু চিন্তিত স্বরে বলল। আসলে বাবা, বিয়ের প্রস্তাব তো অনেক আসছে, কিন্তু জমিদারের ছেলের জন্য সবগুলো ভেঙে যাচ্ছে। যে প্রস্তাব দিচ্ছে সেই পরিবারকে মারার হুমকি দিয়ে আসছে সে। নিধির মা হতাশ সুরে বলল। না জানি আমার মেয়েটার কপালে কি আছে। নিধির বিয়ে আমি আমার ভাই ইমৃতের সাথে দিতে চাই। মেহবুবের সোজা সাপটা উত্তর। নিধির বাবা মা প্রস্তাবটা শুনে ভুকে গেল। তাদের অত সামর্থ্য নাই যে বড় ঘরে মেয়ে দিবে। চৌধুরী পরিবার এই শহরের সবচেয়ে ধনী পরিবার, সেটা লোকমুখে শোনা যায়। এই প্রস্তাবে তারা যে অপ্রস্তুত হয়েছে স্মৃতি সেটা বুঝতে পেরেছে। আঙ্কেল, আমাদের ইমরেদ খুবই ভালো। সে নিধিকে সেই 4 বছর থেকে ভালোবাসে। সে এখানে আসার পর ইমরেদের মধ্যে আমরা যতটা চেঞ্জ দেখতে পাই তা কখনো দেখিনি। আপনি ভাববেন না আমরা জোর করছি। ইমরেদ নিধিকে নিয়ে কতটা দুর্বল আমরা দেখতে পাই সেটা। আর নিধিকে প্রচন্ড ভালোবাসে। নিধিকে ছাড়া সে যে অন্য কাউকে এখনো পর্যন্ত বিয়ে করতেও চায় না। বিয়ে নামক শব্দ শুনলে রেগে যায় সে। নিধিকে আমরা আমাদের বাড়ির ছোট পুত্রবধূ হিসাবে চাই আঙ্কেল। স্মৃতি নিধির মায়ের হাত ধরে কথাগুলো বলল। নিধির বাবা মায়ের মনে হচ্ছে আকাশে চাঁদ হাতে পেল, সেই সাথে সৎপাত্র নিজের মেয়ের জন্য পেল। বুক থেকে অনেক বড় একটা পাথর যেন মনে হলো সরে গেল তাদের। নিধির বাবা মাও কথা পাকা করে দিল যে ইমৃতের সাথে নিধির বিয়ে দিবে। মেহবুব স্মৃতির দিকে তাকিয়ে চোখ টিপ দিল। স্মৃতি বাচারি লজ্জা পেয়ে মিষ্টি আনতে গেল। তাদের মধ্যে এই কথা হলো নিধির প্রথম বর্ষ পরীক্ষা শেষে বিয়ে দিবে দুজনে। ততদিন কথাটা নিধির অজানা থাকুক। অহেতুক চাপ নিয়ে পরীক্ষা খারাপ করুক তার দরকার নেই। ইমৃতের রুমে নিধি কফি নিয়ে গেছে। রুমে নক করলো, কিন্তু রেসপন্স না আসাতে ফিরে আসতে গেলে নিধিকে টেনে ইমৃত রুমের ভিতরে নিয়ে দরজা লক করে দিল। এইভাবে হাঁচকাটান পরতে নিধির হাত থেকে কফির মগ পড়ে ভেঙে গেছে। নিধি মুখ না তুলে কফির মগের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আরে দিলে তো মগটা ভেঙে। ইমৃতের সারা শব্দ না পেয়ে নিধি যখন মুখ তুলে উপরে তাকালো, তখন ইমৃতের মুখটার দিকে তাকালো। ইমৃতের মুখ দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। ইমৃতের মুখ ভীষণ লাল, দেখেই মনে হচ্ছে মাথায় খুন চেপে আছে তার। ইমৃতকে এইভাবে দেখে নিধির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, সরতে পারছে না। ইমৃত চিৎকার দিয়ে বলছেন। সাহস কি করে হয় তোমার বাড়ি যাওয়ার নাম নেয়ার? আমি যে না করেছিলাম তুমি শুনতে পাওনি? আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, হাঁটতে পারি না, এটা কি বোঝো না তুমি? দেখুন। কি দেখবো বলো? বলো কি দেখবো? ভাগ্যিস বড়লোক ইমৃতের রুমের দরজা সাউন্ড প্রুফ। ভয়ে ভয়ে বলল নিধি। আমি কি আমার বাবা মায়ের বাড়ি যেতে পারি না? আবারও চিল্লিয়ে বলছে ইমৃত। না, পারো না তুমি। তুমি বিহীন আমার শ্বাসটা যে আটকে আসে, এটা কি বোঝো না তুমি? আপনি আমার উপরে এভাবে অধিকার দেখাতে পারেন না। অধিকার? অধিকার চিনাস তুই আমারে? আরে ইডিয়েট, তোর উপরে তোর অধিকার নাই কোনো। তোর উপরে
এই ইমরেত চৌধুরীর অধিকার শুধু। নিধির কোমর শক্ত করে চেপে ধরে। নিধি ভয়ে আর কোনো কথাই বলতে পারছে না। এই ইমরেত নামক প্রাণীটাকে যে অসম্ভব ভয় পায় সে। ইমরেত শান্ত স্বরে বলল, কেন এইভাবে পুড়াচ্ছ আমায়? যখন পুড়াচ্ছ তুমি, এর মলমও তুমি হবে। এই দহনে তোমাকেও মারবো আমি, আর সেখানে তোমার মর্জি হোক বা না হোক। ইমরেত তার কোমরটা অনেক শক্তভাবে চেপে আছে। মনে হচ্ছে তার আঙুল দেবে যে নিধির জামা ভেদ করে ভিতরে ঢুকে যাবে। ভাই, নিধির পুরা কথা শেষ হওয়ার আগে ইমরেত নিধির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। নিধি ছট করে চোখ বন্ধ করে নিল। ইমরেত অনেক রুডলি কিস করছে। নিধির ঠোঁটের চামড়া মনে হচ্ছে উঠে গেছে। কান্না আসছে না কেন তার? কেন বুকটা ধকধক করছে তার এমন চুমুতে? কেন সরাতে পারছি না? অপরদিকে ইমরেত কোন নেশে জড়ালো সে? কেনই নিধি নামক নেশাতে মেতে উঠেছে? ছুটাতে চাইছে না, আরো তীব্রভাবে তার সাথে নিজেকে গ্রাস করে ফেলেছে। হ্যাঁ, তার নিধিকে চাই, যেইভাবে হোক চাই। সে না চাইলেও তাকে তার চাই। আমি যে তুমিতে আসক্ত। চুমু দিতে দিতে ক্লান্ত হলো ইমরেত। ঠোঁট ছাড়ে নাই নিধি, শুষে নিচ্ছে। এদিকে নিধির শ্বাস আটকে গেছে মনে হচ্ছে। বেশ অনেকক্ষণ পর ইমরেত নিধির ঠোঁট ছাড়লো। দুজনে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ইমরেত শান্ত হয়ে গেল। নিধি নিঃশ্বাস এখনো ঘন ঘন পড়ছে। ইমরেত নিধিকে তার শরীরের সাথে মিশিয়ে নিল আরেকটু নিবিড়ভাবে। এই বাবু, এইভাবে শ্বাস ফেলে কেউ? আমি আর পারছি না তোমাকে ছাড়া নিজেরে নিয়ে ভাবতে। ইমরেতের ঘোর লাগানো কণ্ঠ শুনে নিধির শরীরে পশম মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। এইভাবে নিঃশ্বাস নিলে লোকে কি ভাববে? লোকদের ভাবনা নিয়ে আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার অ্যাবাউট ইউ। ইমরেত নিধির কানে কথাটা বলল। সরুন। তুতলে বলছে নিধি চোখ বন্ধ করে। নিচে চেয়ে সাপ মানা করবে যে তুমি যাচ্ছ না তাদের সাথে। তুমি আমার কথার অপোজিট করো। আমি নিজেও জানি না তোমার কি করব আমি। ইমরেত চোখ মুখ শক্ত করে বলল। নিধি ঠোঁট মুছে দিল ইমরেত আলতো করে। নিধি এমন ছোঁয়াতে শিউর উঠল। নিধি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে ইমরেত পিছন দিকে নিধিকে ধরে ওর ঘাড়ে মুখ ডুবায়। নিধি থরথর করে কাঁপছে। তোমার ঘ্রাণে, তোমার ঠোঁটে, তোমার চুলে মাদকতা কাজ করে আমার জন্য। আর এই মাদকতাতে আমি তীব্রভাবে আসক্ত। ছুটবে না কখনো, আর না আমি ছুটাতে চাই। নিধি যখন নিচে নামে তখন দেখি ইমরেত খুব আয়েশ করে জমরাজ লোকে সবার সাথে খোশ গল্প শুনতে বিজি আছে। আস্ত দানব, ঠোঁটটা কত ব্যথা করছে এখনো। নিধি অসহায়ের সাথে বিড়বিড় করলো। স্মৃতি নিধি ঠোঁটের দিকে নজর গেল। দেখে নিধির ঠোঁট অনেক ফুলা। ইমরেতের দিকে তাকিয়ে বসলো। এই কিছু একটা করেছে। এই দুই ভাই একই, মানুষজন বুঝে না। মেহবুব মাহিকে কোল থেকে নামিয়ে স্মৃতির উদাম পেটে হাত দেয় সবার আড়ালে। স্মৃতি শিউরে উঠে নিজেকে সামনে নিল। মেহবুবের দিকে রেগে তাকালো। মেহবুবের কোনো ভাবান্তর নেই, মনে হচ্ছে সে কিছুই করেনি। স্মৃতি হালকা করে হাত উঠিয়ে সবার মনোযোগের আড়ালে মেহবুবের পেটে দিল কোনো দিয়ে ধাক্কা। মেহবুব আওয়াজ বলতে চেয়েও মুখে রেখে দিল ব্যথাটা, কারণ সবাই সামনে আছে। নিধি তার মায়ের পাশে গুটিসুটি মেরে বসে আছে। ইমরেত তার সামনের চেয়ারে পায়ের উপর পাতলো কফি খাচ্ছে আর নিধি দিকে মগ্ন হয়ে আছে। নিধি আর চোখে তাকালেও বুঝতে দিচ্ছে না ইমরেতকে, কিন্তু ইমরেত নিধির আর চোখে দেখাটাকে বুঝতে পেরে বাঁকা হাসি দেয়। নিধির বাবা মাকে আর বলতে পারলো না যে তাদের সাথে যেতে চায়। যখনই তার মাকে সে কিছু বলতে চাইছে তখনই ইমরেত তার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। বেচারা নিধি না গিলতে পারছে ইমরেতকে, না হজম করতে পারছে। এদিকে স্মৃতি ইমরেতকে সবার আড়ালে হাসতে হাসতে নিয়ে যায়। স্মৃতি ইমরেতকে জানালো, যার জন্য আমার গম্ভীর মুখদেবর এতটা ডেসপারেট হয়ে আছে, তাকে সারা জীবন তোমার করার জন্য তার বাবা মা তোমার ভাইকে কথা দিয়ে দিয়েছে। ওনারা কথা না দিলেও আর নিধি না চাইলেও আমি ঠিকই ওর প্রথম বর্ষের পরীক্ষার পর তুলে নিয়ে যেয়ে বিয়ে করতাম। ইমরেত সোজা স্টাইলে বাঁকা জবাব। স্মৃতি জানালো ঠাট্টা সুরে, দুই ভাই একই। তোমার ভাইয়ের মতো হইলে বেচারি নিধির কপালে যে কি আছে। ওর কপাল ভালো আছে, এরকম ডাবল রোলের সঙ্গে পাচ্ছে হ্যান্ডসাম জামাইকে। ইমরেত নাক ফুলিয়ে বলল। স্মৃতি হেসে তাদের কাছে রওনা দিল। আর ইমরেত খুশি, স্মৃতির বাবা মা সবকিছুই জানে আর কথাও দিয়েছে যে নিধি তার হবে। নিধির বাবা সরকারের যে কাজ আটকে ছিল ইমরেত তার লোক দিয়ে ফাইল আইনিভাবে নিয়ে আসে। সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে নিধির বাবা মা চলে গেল। এমনিতে নিধি তার বাবা মাকে এতদিন পর দেখতে পেয়েছে। জমিদারের ছেলের জন্য দেখতে যেতে পারে না গ্রামে। কান্নাকাটি করে বিদায় দিয়ে নিধি তার বাবা মাকে নিজের চোখ ফুলিয়ে ফেলেছে। ইমরেত ইশারাতে না করেছে কাঁদতে, কিন্তু নিধি যতবারই ইমরেতের দিকে তাকিয়েছে ততবারই আরো জোরে কেঁদেছে। মাহি বারবার এসে চোখ মুছে দিচ্ছে। ও ফুপি, তুমি কেঁদে দিলে, আমিও কাঁদবো। সে জানায়। মাহির এমন কথা শুনে নিধি মাহির সামনে না কাঁদলেও রুমে যেয়ে ঠিকই কাছে। স্মৃতি রাতের খাবারের জন্য ডাকলে দেখে কাদার জন্য মাথা ভার হয়ে গেছে, এখন আর উঠতে পারে না সে। আমি খাবো না ভাবিপু। ভাবি প্লাস আপু নিধি ভালোবেসে ডাকে। তোমরা খেয়ে ঘুমাও। নিধি মাথা ধরে বলল। স্মৃতি নিচে সে ইমরেতকে জানালো। ইমরেত জানায় তারা খেয়ে নিয়ে ঘুমায় যেতে।
নিধিকে উনি খাওয়াবে। ইমরাত অফিসের কিছু কাজ সেরেও হসপিটালের কিছু খোঁজ নিয়ে খাবার নিয়ে নিধির রুমে গেল। নিধির রুমে যেয়ে ইমরাতের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। নিধির পরনের প্লাজো হাঁটু অব্দি উঠে আছে, আর টি শার্টও উঠে আছে হালকা। ফর্সা পেট দেখা যাচ্ছে, চুলগুলো এলোমেলো। কান্নার কারণে চোখ হালকা আর নাকটা অসম্ভব লাল হয়ে আছে নিধি। আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ। নিজে নিজে বিড়বিড় করছে ইমরান, কিন্তু যখনই নিধির দিকে তাকাচ্ছে সব আউলে যাচ্ছে। 2-3টা বড় নিঃশ্বাস ফেলে নিধিকে ডাকলো ইমরান। এই নিধি ওঠো, খাও, খেয়ে মেডিসিন নিয়ে অফ যাও। ইমরান ধীরে ধীরে বলল। নিধি ঘুমে বিভোর আর মাথা ব্যথায় ক্লান্ত থাকার কারণে ইমরাতের ডাকে সাড়া না দিয়ে পিঠ উল্টে দিল। পিঠ থেকে টি শার্টটা আরেকটু উঠে গেছে। ইমরাতের চোখ বেরিয়ে আসার উপক্রম। এই মেয়ের কোনো দিকে হুঁশ নাই। ঘুমানোর সময় বিয়ের পর একে তো আমার সাথে বদ্ধভাবে পেতে রাখতে হবে, রাতে কিংবা যখন ঘুমাবে। ইমরাতের আর কন্ট্রোল হচ্ছে না, চলে যাওয়ার জন্য পা বাড়তে চেয়েও পারছে না। সে একটা একটা করে পা ফেলে নিধির কাছে গেল। নিধি পিঠের দিকে একদিনে তাকিয়ে আছে, চোখ আটকে গেল কোমরে থাকা লাল তিলে। ব্যাস, এইটুকুই ছিল কন্ট্রোল কেড়ে নেওয়ার জন্য ইমরাতে। নিধি উপর হয়ে শুয়েছিল। ধীর পায়ে ইমরাত যেয়ে নিধির পাশে বসলো। মাদকতা চোখে নিয়ে নিধি তিলের দিকে সে তাকিয়ে রয়েছে। সে যখন একটু ছুঁয়ে দিল নিধির লাল তিলটার উপর আঙুল দিয়ে, তখন মনে হয় নিধি ঘুমের মধ্যে কেঁপে উঠল। নিধির কোমরের কাছে ইমরাত ঠোঁট নিয়ে বেশ কয়েকটা চুমু দিয়ে আর লাল তিলটাকে আরো রক্তাক্ত করে দিল, সাথে তিলের আশেপাশের জায়গাটাকেও। না খেয়ে ঘুমানোর শাস্তি প্লাস আমার ভালোবাসা। বাঁকা হেসে ইমরাত কথাগুলো বলে নিধির গায়ের উপর চাদর দিয়ে বেরিয়ে গেল। নিধি খেলো না দেখে নিজেও খেলো না। সকালবেলা, যেহেতু আজ শুক্রবার, সবাই বাসায় থাকবে। নিধির ঘুম ভাঙলো বেলা 9টায়। নিজেকে ফ্রেশ করবে আপাতত সে, যেহেতু না খেয়ে ঘুমিয়েছে। সে নাড়ি ভুড়ি খাওয়ার জন্য পেট থেকে এখন খাও খাও করছে। নিধির মাথাটা হালকা ভার হয়ে থাকলেও ঘুমানোর ফলে ফ্রেশ লাগছে। পাশে টি টেবিলে চোখ গেল নিধি। সুন্দর ব্ল্যাক কালারের র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা উপরে লেখা স্মৃতি। নিধি এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে খুলতে চেয়ে র্যাপিং পেপারের ধারে আঙুল কেটে ফেলেছে। আহ বলেও দেখে রক্ত বেরোচ্ছে। সেদিকে মাথা ব্যথা নেই, মুখে নিয়ে আঙুলটাকে চুষে পুরো কভারটা খুলে দেখলো আইফোন 11 প্রো ম্যাক্স। নিধির মুখটা এত বড় হয়ে গেছে, খুশিতে নেচে দিল ফোন পে। কিছুক্ষণ নেচে নিল নিধি। ফোন বেডে রেখে নিধি গেল ফ্রেশ হতে। এতক্ষণ নিধির রুমে সিসিটিভি ফুটেজ দিয়ে তার কাণ্ড দেখছিল ইমরাত তার ল্যাপটপের দ্বারা। নিধির এরকম বাচ্চামি দেখে সে 4 বছর আগে ঘায়েল হয়ে তার প্রেমে পড়েছিল। মুচকি হাসিতে ইমরাতকে দারুণ লাগে যদি নিধি দেখতো। নিধি ওয়াশরুমে যেয়ে দেখলো জামা চেঞ্জ করার সময় কোমরের জায়গাতে তিলের অংশটা উপর কেমন কালশেটে ভাবে লাল হয়েছে। মনে হচ্ছে কেউ ওই জায়গাটা ইচ্ছে মতো খুঁচাইছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন হদিশ পেল না নিধি, তখন পাতা না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল সে। নিধি নিচে যেয়ে দেখলো স্মৃতি কিচেনে আজ রান্না করছে। আজকে তাহলে ভাইয়া কিছু আবদার করেছে, এই জন্য ভাবিপু সকাল সকাল আসছে। থ্যাংক ইউ। স্মৃতিকে পেছন থেকে ধরে নিধি বলল। আচমকা ধরাতে স্মৃতি ভয় পেল। নিধির বাচ্চামো দেখে হেসে দিল। স্মৃতি জিজ্ঞেস করলো, তা কিসের জন্য থ্যাংক ইউ শুনি? নিধি হাতে থাকা ফোন দেখালো। নিধি বলল, এই যে ফোন। স্মৃতি বুঝলো ইমরাত দিয়েছে তার নাম করে। গতকালই তো জানালো সে যে নিধিকে ফোন দিবে। নিধি ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে ভাবিপু যে আমার ফোন ভেঙে গিয়েছে? স্মৃতি হেসে বলল, আমাকে তুই ম্যাজিশিয়ান ডাকিস না, আমি আমার ম্যাজিক দিয়ে চেনে ফেলেছি। নিধিও ফিক করে হেসে স্মৃতিকে ধরলো। নিধি স্মৃতিকে হেল্প করলো কিচেনে। ডাইনিং এ খাবার সাজালো। সবাই খেতে আসছে নিচে। ইমরাত নিধির দিকে তাকালো, যেমন নিধিকে প্রফুল্ল দেখাচ্ছে, মনে হয় না কাউ কেঁদেছ। সবাই যখন খেতে বসলো, নিধি আর চোখে ইমরাতের দিকে তাকিয়ে ফোনটা লুকিয়ে ফেললো। না জানি এই যমরাজ এই ফোনটাও খেয়ে দেয়। ইমরাত খেয়াল করলো, মনে মনে হাসলো সে। নিধি মাইকে কোলে নিয়ে নাস্তা খেতে বসলো। লিভিং রুম। খাওয়া শেষে সবাই লিভিং রুমে আড্ডা দিচ্ছে। নিধি মাহির সাথে খেলাতে ব্যস্ত। ইমরাত নিধিকে ডাকতে ব্যস্ত আর মেহবুব স্মৃতিকে জ্বালাতে ব্যস্ত। এমন সময় এক ফ্যামিলি তাদের লিভিং রুমের এরিয়াতে উপস্থিত হয়। গার্ড এসে জানালো যখন ইমরাতকে, তখন সে পারমিশন দেয় আসার জন্য। ধনাঢ্য পরিবার থেকে এসেছে তা বুঝলো তাদের গেটআপ দেখে। নিধি উঠে চলে গেল মাহিকে নিয়ে। সবাই নিজেদের মতো কুশলাদি করলো। ইমরাত বসে নিজের ফোন গুতাচ্ছে। ভদ্রলোক জানালো, আসলে যে জন্য আমরা এসেছি সেটাই বলি এখন। মেহবুব বলল, জি অবশ্যই বলুন। আসলে যে মেয়েটি এখন থেকে উঠে চলে গেল, তাকে আমার ছেলে কলেজের রাস্তা পার হওয়ার সময় দেখেছে। ইনফ্যাক্ট বিয়ে করার জন্য এক প্রকার অস্থির হয়ে গেছে। তাই ও মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার ছেলে আসতে চেয়েছিল, কিন্তু ওর জরুরি বাইরে যাওয়া লাগবে, এর জন্য আসতে পারেনি। নিধিকে মিন করাতে ইমরাত তখনই চোখ তুলে তাকিয়েছিল। যখন পুরো কথা শুনলো তখন রেগে আগুন হয়ে গেছে, চোখটাও লাল হয়ে গেছে। মেহবুব আর স্মৃতি একে অপরের মুখ চাওয়াচাই করছে আর ইমরাতের দিকে তাকাচ্ছে। লিভিং রুম। ইমরাত তার হাত মুঠো করে বসে আছে কপালে ভর দিয়ে।
মেজাজ তার সপ্তমে উঠে আছে। চিল্লিয়ে বলল ইমরেত। স্টপ ইট। ভদ্রলোকের বউ ইমরেতের এমন ধমক শুনে ভয়ে লাফিয়ে সোফার উপর পাতলে উঠে বসে আছে। স্মৃতিও ভয় পেয়ে গেছে। মেহবুব জানতো এমন কিছু হবে। রিল্যাক্স ছোট, ঠান্ডা মাথায় কথা বল। দাঁত মুখ খিচে জবাব দিল ইমরেত। কিভাবে শান্ত হয়ে উত্তর দিব? ওনারা কাকে নিয়ে কথা বলছেন? কার জন্য প্রস্তাব এনেছেন? আই নো বাট দে আর নট অ্যাওয়্যার অফ দিস ভাই। আই ডোন্ট কেয়ার, প্লিজ সে দেম টু লিভ ফ্রম হেয়ার। ভদ্রলোকের বউ জিজ্ঞেস করছে তার স্বামীকে। ওগো, এই ছেলে কি পাগল হয়ে গেছে? এমন চিল্লিয়ে উঠছে কেন একটু পর পর? চুপ করো তো। স্মৃতি এসো ইমরেতকে সান্ত্বনা দিচ্ছে যে চুপ করতে। ইমরেত চিল্লিয়ে বলছে। এই আপনারা এখনো বসে আছেন? উঠে যান এখান থেকে। এমন চিল্লাফাল্লা শুনে মাহিকে ঘরে বসে আসলো কার্টুনের চ্যানেল দিয়ে আর নিজে নেমে আসলো নিচে। নিধিকে নিচে দেখি ইমরেত মনে হচ্ছে আরো খেপে গেছে। ইমরেত নিধির কাছে এসে জোরে জোরে কথাগুলো বলল। এই তুমি নিচে নামছো কি জন্য? পা বেশি বড় হয়ে গেছে? সৌন্দর্য দেখাও সবাই রে। আরে এই লোক পাগল হয়ে গেল নাকি? আমি আবার কি করলাম? মনে মনে ভাবছে নিধি। স্মৃতি এসে বলল। নিধি, তুই উপরে যা ভোর। নিধি অবাক হয়ে বলল। কি হয়েছে বলবা তো? এমন করছো কেন সবাই তোমরা? তোমার সবকিছু এত জানার শখ কেন? যেতে বলছে যেতে পারছো না? নাকি নিজে যে সুন্দরী এটা নেচে গিয়ে সবাইকে দেখাতে হবে? এইটা কথা কারো শুনো না? একটা কথা কারো শুনো না? যত বড় হচ্ছ তত বেশি বুদ্ধি হাঁটুর কাছে যাচ্ছে। এত বেয়াদব কেন তুমি? কলেজে কি পড়তে যাও, নাকি ছেলেদের নিজের রূপ দেখাতে যাও যে বাসায় প্রস্তাব আসে তোমার জন্য? ভদ্রমহিলা বিরক্তি সুরে বলল। আচ্ছা, পাগলের ফ্যামিলি ছেলে আমার মেয়ে পছন্দ করলো? ইমরেত তাদের দিকে ঘুরে জোরে চিল্লিয়ে বলল। ইউ শাট ইউর মাউথ। আমার বাসায় আমার বউয়ের জন্য প্রস্তাব আনেন? আপনার সাহস তো কম না? বেরোন এখান থেকে, আউট। ভদ্রলোক তার বউকে নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। হাত তুমি ছেলেদের সাথে এত মেলামেশা কেন? নিজে যে মেয়ে সেটা কি ভুলে যাও? কতবার না করেছি মিশতে, বলো কতবার? আসলে আমারই ভুল হয়েছে। এমন অল্প বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছি। মাথায় একটু বুদ্ধি নাই, ঢ্যাং ঢ্যাং করে নিচে নেমে চলে এসেছে। ইমরেত নিধির বাহু ধরে কথাগুলো বলছে। নিধির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। এতগুলো কথা সে প্রথম শুনলো ইমরেতের থেকে। হ্যাঁ, সে জানে ইমরেত তাকে দেখতে পায় না, কিন্তু তার মানে তাকে নিয়ে এত তিক্ততা? ছেলে বন্ধু পৈতার যে দুইটার সাথে কথা বলে তাদের অলরেডি গফ আছে। দুজনকে ভাই হিসেবে দেখে। যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে এখানে তার কি দোষ? মানছে সে একটু কম বুদ্ধি মেয়ে, তাই বলে এত কথা শোনাবে তাকে? কয়দিন আগে সে না প্রেম নিবেদন করলো? তাকে নিয়ে সেও কিছু কিছু ভাবতে শুরু করেছিল। সব কি মোহ ছিল? নিধি মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ইমরেত, কুল ডাউন, অনেক বলে ফেলেছো। স্মৃতি আর কিছু বলতে যাবে, তার আগে ইমরেত বাধা দিল। ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে। আমি নিতে পারছি না ওকে আর। ইমরেত কড়াভাবে বলল। স্মৃতির বিস্ময় হয়ে তাকিয়েছে যে রাগের শিকার হয়ে ইমরেত নিধিকে যত কথা শোনালো এর ফলে না তাকে পস্তাতে হয়। নিধির মনে হচ্ছে সে আকাশ থেকে পড়েছে ইমরেতের এই বিহেভিয়ার দেখে। নিজেকে সামনে নিয়ে উপরের দিকে যাচ্ছে, কিন্তু পাটাও মনে হচ্ছে ধীর পায়ে রুমে যেয়ে মাহিকে তার মা ডাকছে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। নিধি বুক ফেটে কান্না আসছে। এরকম বকা কখনো কোনোদিন খায়নি সে। কি দোষ ছিল তার? সে তো জানতো না তার জন্য বিয়ের প্রস্তাব আসছে। সে জানলে কি নিচে নামতো? বাবা মাকে তার খুব মনে পড়ছে। বালিশ আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। স্মৃতি পেছন পেছনে সে দরজা না করে রেসপন্স পায়নি। টেনশনে তার জান ও শুকিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল আজকে? অপরদিকে ইমরেত নিজের রুমে সে নিজেকে লক করে বসে আছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে যাচ্ছে, তারপরও ক্ষান্ত হয় না সে। হাতে থাকা ফ্লাওয়ার বাসটা ভেঙে বলল। সাহস কি করে হলো আমার নিধির জন্য বিয়ের প্রস্তাব আনার? নিধির উপর শুধু আমার এই ইমরেত চৌধুরীর অধিকার। নিধি শুধু আমার। সব কয়টাকে শেষ করে দিব যে আমার নিধিকে কেড়ে নেওয়ার জন্য আসবে। যখন ইমরেত একটু শান্ত হলো তখন তার টনক নড়ল নিধির সাথে ক্রোধের বশে কি বিশ্রী বিহেভিয়ার করেছে। মনে পড়তেই তার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাৎক্ষণিকভাবে ইমরেত নিজের রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল নিধির রুমের উদ্দেশ্যে। নিধির রুমে দরজা ধাক্কিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিধি দরজা খুলে না। স্মৃতি এমন দরজাতে বাড়ি দেওয়ার আওয়াজ শুনে মাহিকে বুকে থেকে নামিয়ে মেহবুবের কোলে দিল যেন কি দেখে। স্মৃতি ছুটলো নিধির ঘরের দিকে, যেহেতু আওয়াজটা ওইখান থেকে আসছে। স্মৃতি এসে ইমরেতকে জিজ্ঞেস করলো। কি করছো কি এখন তুমি? দেখো না ভাবি, নিধি দরজা খুলছে না। এই নিধি, দরজা খুলো। দিল আরেকটা বাড়ি। স্মৃতি বলল। ও খুলবে না, আর ও না করেছে যেন কেউ বিরক্ত না করে। তুমি তো চেয়েছিলে যেন ও তোমার সামনে না আসে। তো ভাবি প্লিজ, তুমিও জানো
আমি রাগের মধ্যে বলেছি, রাগ উঠলে হুঁশ থাকে না। আর ও বললেই হলো, দরজা খুলবে না? এই খোলো, লাস্ট বার বলছি। তখন না হয় রেগে বলেছি, এখন কিন্তু সত্যি সত্যি তোমার কানের নিচে চটকানা পড়বে একটা। ইমৃত চিল্লিয়ে বলছেন, কাম উইথ মি। ইমৃতের হাত ধরে স্মৃতি টেনে নিয়ে গেল ডাইনিং এ। ইমৃতের সামনে পানির গ্লাস ধরল স্মৃতি। ইশারা জানালো পানিটা খেতে হবে এখন তাকে। ইমৃত পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খতম করে ফেললো। লিসেন টু মি কেয়ারফুলি ভাই। তুমি আজ যা ওকে বলেছো, অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখনই বাড়ি ছেড়ে চলে যেত। কিন্তু ও আছে, কারণ ওর মা বাবা আমাদের উপর অনেক ভরসা করে তাকে এখানে পাঠিয়েছে। সে চায় না তার বাবা মায়ের কাছে আমরা ছোট হই। আর তুমি যা বলেছো আজকে, তাতে তুমি নিজেও জানো নিধির মতো মেয়ে এই আমাদের জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। নিধির চালচলন যেমন সোজা সরল, তেমনি নিধির মনটাও পানির মতো স্বচ্ছ। নিধিকে আমার ছোট বোন আর কলেজেও ভাবি আমার, কারণ আমার নিজের কোনো বোন নেই। তুমি যখন নিধিকে এইসব বলেছিলে, মনে হচ্ছিল তোমার গলে একটা থাপ্পড় দেই, কিন্তু দেই নাই কেন জানো? নিধিকে যেমন বোন ভাবি, তোমাকেও আমি ভাই ভাবি, কারণ আমার ভাইও নেই। নিধিকে যতটা ভালোবাসি, আমি তোমাকেও আমার ভাই হিসাবে ততটাও ভালোবাসি। তাই তোমাকে বোন হিসাবে আমার শাসন করতে বাধা দেয়। তুমি নিজেও বুঝতে পারছো এখন রাগের বশে কথাগুলো যা বলেছো তা ভুল। রাগের বশে আমরা অনেকটাই হিংস্র হয়ে যাই। তুমি তো এমন ছিলে না। আমি জানি, যতটুকু তোমাকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি, যে তুমি তোমার এইসবের প্রতি কন্ট্রোল রাখো। তবে আজ কেন এরকম হলো? জানি নিধিকে নিয়ে তুমি অতিরিক্ত সিরিয়াস, অতিরিক্ত ভালোবাসো তুমি তাকে, কিন্তু তুমি আজ যা বলেছো ওকে, তাতে তোমার জন্য ওর মনে একটা দাগ কেটে গেছে। সে অনেক কষ্ট পেয়েছে ইমরে। স্মৃতি কথাগুলো বলল। I know that I hurt her a lot, but she also have to why I so mad about her that time. ইমৃত মাথা নিচু করে বলল, সবাই সবকিছু বোঝে না ভাই। তুমি যতটা ম্যাচিউর ও ততটা না। ও নরম মনে অনেক আঘাত পেয়েছে তোমার এই বিহেভিয়ারে। স্মৃতি বলল। আমি ওকে মানিয়ে আসি। ইমৃত উঠতে গেলে স্মৃতি বসালো ওকে আবার। স্মৃতি বলল, এখন না, আজ এমন ধকল গেছে ওর উপর, সময় দাও। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে ভাবি। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নেওয়াটাও তাই। আমি তো ওকে পাগলের মতো চাই। ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সেই 4 বছর থেকে। ওকে আমি কারোর সাথে দেখা তো দূরে থাক, আমি ভাবতেও পারবো না। নিধি সবসময় উল্টাপাল্টা ডিসিশন নেয়। এই যেমন কয়দিন আগে হোস্টেল করছিল, আজকের আমার বিহেভিয়ার দেখে যদি অন্য কিছু করে, ও যদি আমারে ছেড়ে যেতে চায়, আমি ওকে খুন করে ফেলবো একদম। ইমৃত স্মৃতিকে কথাগুলো রাগে বলে উপরে চলে গেল। নিজের রুমে এসে ধরাস করে দরজা লাগিয়ে দিল। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এগোলো। সে জানে ইমৃত রাগে, যতটুকু তার চেয়ে অধিকতর বেশি ভালোবাসে নিধিকে। মেহবুবও তাকে তুলে নিয়ে বিয়ে করেছিল। যখন তার বিয়ের কথা অন্য কারোর সাথে চলছিল, মেহবুব স্মৃতির উপর যতটা দুর্বল, স্মৃতিও ততটাই দুর্বল। মেহবুবের শ্বাসে রাজত্ব করে যদি স্মৃতি, তাহলে স্মৃতির মনে রাজত্ব করে মেহবুব। এরকম পাগলামি ভালোবাসা দেখে স্মৃতি মেহবুবের ভালোবাসার জালে পড়েছিল। ঘরে এসে স্মৃতি মেহবুবের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। দরজা লক করে সে মাহিকে সাইডে দিয়ে কোলবালিশ দিল যেন পড়ে না যায়। আর তার পাশে স্মৃতি, পাশে মেহবুব গভীর ঘুমে মগ্ন। মেহবুবের বুকে মাথা দিয়ে কিছুক্ষণ বুকের ঢিপ ঢিপ শব্দ শুনল সে। হ্যাঁ, এখানে স্মৃতির বসবাস। মেহবুবের ঠোঁটে স্মৃতি একটু চুমু খেলো। মাথা চোরগুলোতে হাত বোলাতে শুরু করলো স্মৃতি। মেহবুব ঘুমের মধ্যে স্মৃতির পেটে হাত দিয়ে পা উঠিয়ে দিল তার উপর। স্মৃতির গলাতে মেহবুবের মুখ, আর ঘুমের ঘোরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে স্মৃতির গলাতে। স্মৃতিও আরেকটু জাপটে ধরল মেহবুবকে। নিজের উপরে রাগ লাগার কারণে ইমরাত রাতে 12টার দিকে গোসল করতে ঢুকেছে। কোনো ক্রমে তার রাগ কমছে না নিজের উপর থেকে। এমনিতে তার নিজের সবকিছুর প্রতি কন্ট্রোল, তবে আজকে কেন এরকম নিধির সাথে করলো? তার নিধি কতটা কষ্ট পেল এই জন্য? 1 ঘন্টা ধরে শাওয়ার নেওয়ার কারণে ইমরাত নিজেরে মুছে বের হয়ে আসলো। ভাবছে নিধির কাছে আবার যাবে কিনা। নিধি তো দরজা লক করে বসে আছে। ঘরের ভিতর থেকে সিসিটিভি ফুটেজেও কিছু দেখা যাচ্ছে না। ভেঙে দিয়েছে নাকি কে জানে, কিন্তু ও জানবে কিভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে? চিন্তা করতে করতে এমনিতে এক প্রকার মাথা ফেটে যাচ্ছে। ঘুমের মেডিসিন নিল, নয়তো এই চিন্তা নামক যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে না। আধা ঘন্টা পর সে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাত্রে 3টা বাজছে। নিধি বালিশ চেপে ফুসফুস করে কাঁদছে, আর হাতে থাকা চিপসের প্যাকেট গিলছে। সিসিটিভি ক্যামেরার দিকে চোখ দিয়ে রাখছে। তার মেজাজ গরম এই জন্য যে ওই যমরাজের সাহস কি করে হলো আমার ঘরে সিসিটিভি রাখার? খবিশ লোক কোথাকার। তখনই মনে হলো এই দানব ডাক্তারকে কে সে ভালোবাসতে শুরু করেছে। ফ্ল্যাশব্যাক।
নিধির কান্না যখন থামে তখন হিচকে ওঠা শুরু হয়। তার আবার কান্নার সাথে হিচকে ওঠার অভ্যাস আছে, তাই হিচকে উঠতে আরম্ভ করেছে। তাই উঠে পানি খেতে যেয়ে দেখছে জগে পানি নেই। তখন চোখ মুখ মুছে জগ নিয়ে পানি আনতে যায় সে নিচে। সিঁড়ির কাছে এসে শুনতে পেল সে স্মৃতি আর ইমৃতের কথোপকথন। আর একটু কান উঁচিয়ে এসে শুনতে গেল কি নিয়ে কথা হচ্ছে। স্মৃতি আর ইমৃতের সম্পূর্ণ কথা শুনে চোখ দিয়ে আবারও তার নোনা জল বলছে। এদিকে তার হিচকেও থেমে গেছে। সে তার রুমের দিকে পা বাড়ালো। বর্তমান আমাকে বকছেন না মিস্টার দানব রূপের ডাক্তার? আপনাকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে আমার নামও নিধি না। আমাকে আপনি কাঁদিয়েছেন। আমার মতো ভোলা মেয়েকে ওই অপরিচিত লোকের সামনে অপমান করেছেন। আপনার হাল যে আমি কি করি শুধু বুঝবেন এখন থেকে। নিধি আপন মনে কথাগুলো বলছে আর চিপস চিবুচ্ছে। চিপসটা ছিল তার হ্যান্ডব্যাগে। স্মৃতি প্রায় এটা সেটা খাওয়ার জন্য তাকে টাকা দেয়। এটা মেহবুব দিয়েছিল বাইরে থেকে এনে, রাখাই ছিল ব্যাগে। চিপস খাওয়া শেষ করে পানি খেয়ে একটা লম্বা ঘুমের দিকে নিজেকে নিয়ে গেল। সকালবেলা নিধি সকালবেলা রেডি হয়ে পাউরুটি দিয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। স্মৃতিকে তার দেয়া ফোন নিধি ব্যাক করে দিয়ে বলেছে, আপাতত এটার দরকার নেই ভাবি আপু, তোমার কাছে রাখো। স্মৃতি প্রত্যুত্তরেও কিছু বলতে পারেনি। সে বুঝতে পেরেছে নিধি ঠিক কতটা কষ্ট পেয়েছে। এদিকে ইমৃত ঘুম থেকে উঠে বেলা 1টায়। মেডিসিনের চাপে সে এতক্ষণ উঠে নাই, বেহুশ হয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে নজর গেলে তার চোখ কপালে উঠে যায়। ধরফরে উঠে সে ফোন হাতে নিয়ে দেখে সেম টাইম। অসংখ্য মিসড কল, তবে বেশিরভাগ অফিস আর হসপিটালের, আর কিছু স্প্যাম কল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে নিধি রুমের দিকে গেল। গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু নিধি নাই। ইমৃত টি শার্টটা ঠিক করতে করতে নিচে গেল স্মৃতির কাছে জানতে। মাহিকে গোসল করে খেলনা দিয়ে ঘরে বসিয়ে রেখে স্মৃতি নিচে আসে মেহবুবের টিফিন ক্যারিয়ার অফিসে পৌঁছে দেওয়ার জন্য। সে কিচেনে বসে সেগুলো টুকটাক রেডি করছে। ইমৃত হন্তদন্ত হয়ে ছুটে আসছে স্মৃতির কাছে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। ইমৃত হাঁসফাঁস গলাতে বলল, ভাবি নিধি কোথায় খুঁজে পাচ্ছি না যে। স্মৃতি অস্থির গলাতে বলল, আরে তুমি এখানে শ্বাস নিচ্ছ কেন? বিপি লো হয়ে গেছে নাকি আবার? দেখে বসো। ইমৃতের পাল্টা প্রশ্ন। আমি ঠিক আছি, আগে তুমি বলো নিধি কই? ফোনটাও অফ দেখি। ও কি ফোন রেখে গেছে? স্মৃতি শান্তভাবে বলল, ভাই বসো আগে। নিধি ভার্সিটি গেছে, আর কালকে বকা খেয়েছে তো এই জন্য ফোনও নেয়নি। আসলে তুমি কথা বলো কেমন? না ভাবি, আমি ওর ভার্সিটি যাব। ইমৃত এ বলে পা বাড়াতে গেলে স্মৃতি থামায়। স্মৃতি বলল, হ্যাভ সাম পেশেন্ট ভাই। ইমৃত ক্ষীণস্বরে বলল। হুম। স্মৃতি মেহবুবের টিফিন পাঠিয়ে ফোন থেকে মেসেজ করলো মেহবুবকে। যা দিয়েছি তা যেন ব্যাগ না আসে। ব্যাগ আসলে ঠোঁটের ছাল তুলে নিব আমি। স্মৃতি ইমৃতকেও খাইয়ে দিল। স্মৃতি বুঝতেছে ইমৃত কালকের বিহেভিয়ারের জন্য ভয় আছে নিধি না কিছু করে বসে। কেমন ক্লান্ত লাগছে তাকে। আল্লাহর কাছে সব ঠিক করে দেওয়ার জন্য বলেছে বারবার স্মৃতি। অফিসে মেহবুব কাজ সেরে ফোন চেক করলো। দেখে তার বউ মেসেজ দিয়ে পাঠিয়েছে। মেসেজ দেখে বাঁকা হাসি দিল সে। মেসেজ পড়তে পড়তে ড্রাইভার এসে দরজা নক করে খাবার দিয়ে গেল। মেহবুব বাঁকা হেসে বলল, এখন তো এসব খাবো, আর রাতে তোমাকে না পেলে তোমারও ঠোঁটের ছাল তুলে নিব। আমি মেহবুব চৌধুরী। নিধি সন্ধ্যায় বাড়িতে আসে, কিন্তু কারোর সাথে দেখা করেনি। যেখানে ইমৃত থাকে সেখানে থাকা যায় না। খাবারও নিজের ঘরে খায়। দরজা সবসময় বন্ধ করে রাখে। নিধি প্রতিদিন খুব সকালে যায় আর সন্ধ্যায় আসে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। 7 দিন পর এইভাবে নিধি বিহেভিয়ার 7টা দিন ধরে চালাচ্ছে। ইমৃতের বাড়িতে থেকেও ইমৃতের সাথে দূরত্ব বজায় রেখে চলছে। ইমৃতের এদিকে দম বন্ধ হয়ে আসছে। নিধির উপর এত বেশি রাগ জন্মেছে কয়দিনে বলার কথা না। হসপিটালের কোনো সার্জারিতে হাত দিতে পারেনি সে, না অফিসের কোনো কাজে। ইমৃত আজ নিধি নামক একটা বিহিত করেই ছাড়বে। যা বলেছিলাম সেটার খোঁজে। ইমৃতের শান্ত জবাব ফোনের ওপাশের ব্যক্তিকে কল করে। কামিং। ইমৃত ফোন কেটে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। নিধি ভর দুপুরবেলা ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। মাত্র একটা বাচ্চা টিউশনি শেষ করলো সে। এখনো অনেক বাচ্চা বাকি আছে। হ্যাঁ, সে টিউশনি আরম্ভ করেছে। সিদ্ধান্ত নিয়েছে ইমৃতের বাসা ছেড়ে দেওয়া। 1 পা 2 পা করে আগাচ্ছে, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে নিধির। তার সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেমে সেখান থেকে একটা পুরুষ নেমে সে নিধির গালের উপর সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারলো। এমনি ক্লান্ত শরীর, আর এমন থাপ্পড় খেয়ে নিধি আর টাল সামলাতে পারলো না, নিচে বসে গেল। ঝাপসা চোখে দেখে শুধু একটা কথা বলল, যমরাজ আপনি আমাকে আবার মারলেন? নিধি কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেললো। মেঝেতে তার মাথাটা পড়ার আগে ইমৃত নিধি মাথাটা তার বুকের সাথে চেপে ধরলো। আশেপাশের মানুষ তাকাচ্ছে তাদের দিকে। ইমৃত সবার দিকে কেমন রক্তচক্ষু নিয়ে তাকালো। শো এন্ড নাও গো অল অফ ইউ। আমার বউ বেশি তেরামি করছিল তাই মেরেছি। দেখা শেষ, জাস্ট লিভ। ইমৃতের চিল্লানি শুনে যে 5-6 জন মানুষ ছিল কেটে পড়লো। তোমার অবস্থা যে কি করি আমি এখন থেকে টের পাবা। 7টা দিনের তীব্র জ্বালা তোমার উপরে আমি ঝাল তুলবো। ইমৃত নিধির মুখের দিকে তাকিয়ে বলে উঠলো। নিধিকে কোলে নিয়ে ইমৃত গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। বিকালবেলা
নিধি জ্ঞানহীন হয়ে বেডে পড়ে আছে। সিটির পাশে মেহবুব দাঁড়িয়ে আছে। ইমরাত হাত মুঠো করে সোফায় বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে এখনো জন্মজের রাগ কাটেনি। একে কোথায় পেলি তুই? এরকম ভাবে পড়ে আছে কেন? জ্ঞান হারালো কিভাবে? এরকম নানান প্রশ্ন মেহবুব 2 ঘন্টা যাবত করেই যাচ্ছে ইমরাতকে, কিন্তু ইমরাত কাউকে কোনো জবাব দিচ্ছে না। মেহবুব এবার বিরক্তি সুরে বলল। ভাই বলবি তো নাকি? সিটির দিকে তাকিয়ে ইমরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ও 7 দিন যাবত ঠিক না খায় না। তুমি যে খাবারগুলো প্রতিদিন দিয়ে আসো সেইগুলো প্রতিদিন সকালে দারোয়ানকে দিয়ে আসে। টিউশনি করাচ্ছে 7 দিন ধরে, রোদে হেঁটে আসে। সিটি আর মেহবুব প্রচন্ড অবাক হলো। নিধির মুখ দেখে মনে হচ্ছে এই কয়দিনই ইচ্ছা করে না খেয়ে নিজেকে কষ্ট দিয়েছে। রাগ আমার উপর যেহেতু, সেহেতু ঝালটা আমার উপর দিয়ে মেটাতো সে। কেন সে নিজেকে কষ্ট দিল? ও কি জানে না ওর কষ্টে আমার দ্বিগুণ কষ্ট হয়? সিটি আর মেহবুব কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে তাদেরও ভুল, নিধির দিকে কড়া নজর দেওয়া উচিত ছিল। বাচ্চা মেয়ে আমারও, সে কিন্তু দিনের পর দিন সে নিজেকে এইভাবে কষ্ট দিবে এটা ধারণার বাইরে ছিল তাদের। নিধির দিকে তাকিয়ে ভাইয়া, তুমি ওর বাবা মাকে ফোন দাও, বিয়ের ডেট ফাইনাল করো। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ এক্সকিউজেস। ও যা করেছে সে নিয়ে আমি আর রিস্ক নিতে চাই না। ইমরাত শান্তভাবে বলল। মেহবুবও সায় দিল, কারণ নিধির কর্মকাণ্ডে সেও ভয় পেয়ে গেছে কখন কি করে বসে। সিটি শুধু একধানে নিধির শুকনো মুখের দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে সে নিচে গেল। সিটি চলে যেতে মেহবুবও পা বাড়ালো নিধির বাবা মাকে কল করার জন্য। ইমরাত নিধির দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। ইমরাত চোয়া শক্ত করে বলল, আমাকে কষ্ট দিতা আমি মেনে নিলাম, কিন্তু তুমি তোমার মধ্যে আমার বসবাসটাকে কষ্ট দিয়েছো। সেটা কি করে মেনে নেই বলো? তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। সন্ধ্যাবেলা নিধি টিপ টিপ করে চোখ খুলছে। আশেপাশে তাকিয়ে বেশ খানিকটা সময় লাগলো। সে কোথায় আছে? দুর্বল লাগছে তার নিজের কাছে নিজেকে। নিধি বসে উঠতে পরক্ষণেই মনে হলো তার সামনে এমনিতে সে কত জোরে থাপ্পড় মেরেছিল। মনে পড়তে চোখে জল পড়ে আসলো তা। নিধি চোখ মুছে ওয়াশরুমে গেল গোসল করতে। এরকম ভাবে সে 7টা দিন করেছে। গোসল সেরে নিচে যাবে তার আগে স্মৃতি এসে পড়েছে তার রুমে। স্মৃতি নিধির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। খাবারটা শেষ করো। স্মৃতি শান্তভাবে জবাব দিল। নিধির বুকটা কেমন মোচড় দিয়ে উঠলো স্মৃতির মুখে তুমি ডাক শুনে। কি হয়েছে ভাবিপু? তুমি আমাকে তুমি করে ডাকছো কেন? নিধি স্মৃতির দিকে এগিয়ে স্মৃতির হাত ধরে বলল, কিচ্ছু হয়নি। অপরিচিতদের আর আমার বয়সের ছোটদের তুমি বলি। স্মৃতি উত্তর দিল। কিছু তো হয়েছে, বলো। আমি কোনো ভুল করেছি? করে থাকলে বকো, মারো, এইভাবে কথা বলিও না প্লিজ ভাবিপু। নিধি কান্নামাখা কণ্ঠে বলল। নিধির হাত নিজের হাত থেকে সরিয়ে বলল স্মৃতি। তুমি খাবারটা শেষ করো, আমি দাঁড়িয়ে আছি, আমার আরো কাজ আছে। নিধি এবার হামা করে কাঁদতে আরম্ভ করে স্মৃতিকে ধরে। স্মৃতির এরকম বিহেভিয়ারের সাথে সে পরিচিত নয়। স্মৃতিও সামলাতে না পেরে উঠে নিধিকে ধরে সেও কেঁদে দিল। স্মৃতি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একবার বলতে পারতি রাগ কার উপর করেছিস, ঝড় নিজের উপর দিয়ে তুললি। একবার জানাতে পারতি। আর না খেয়ে তোর শরীর কত দুর্বল করেছিস, বুঝতে পারছিস? স্মৃতি কিছুক্ষণ থেমে বলল, ইমরেতের উপর রাগ করেছিস। ইমরেত তোর জন্য পাগল হয়ে তোকে হন্যে হয়ে আজ খুঁজেছে। রাগে বকেছে সেটা বুঝেছিস, কিন্তু তুই বুঝলি না তার রাগের চেয়েও গভীরতা বেশি তোর উপর ভালোবাসা তার। ইমরেত তোকে কতটা পাগলের মতো ভালোবাসে, তিলে তিলে কতটা না পাওয়া যন্ত্রণা ভুগে আসছে 4টা বছর ধরে, আমি দেখে আসছি। নিধি নাক টেনে জবাব দিল। আমি যে তাকে খুব ভালোবাসি ভাবিপু। স্মৃতি অবাক হয়ে প্রশ্ন করলো, মানে কবে থেকে? আর ভালোবাসলে এরকম করলি কেন? তারপর নিধি বলতে শুরু করলো সেদিন রাতে স্মৃতি আর এমৃতের কথা শুনেছে। এমৃতকে নিয়ে তার আংশিক ফিল নিয়ে বলা সব শুনে স্মৃতি তো হতভম্ব। এরা দুজনেই এমন আজেরা কাজ করবে, মাথা খারাপ হবে তার। নিধি নাক টেনে বলল, আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছি আমাকে কষ্ট দিলে উনিও আঘাত পান। ভালোবাসাটা আমার কতটুকু তার প্রতি সেইটুকু শুধু বোঝাতে চেয়েছি এই কয়দিনে। আমি তার সামনে যাইনি ঠিকই, কিন্তু তাকে এই কয়দিনে চোখের আড়াল হলে আমার জন্য তার ছটফটানি দেখেছি। আর আমি সাকসেস হয়েছি, কিন্তু বেয়াদবটা আজ আমাকে আবার মেরেছে। স্মৃতি হেসে বলল, তো কি করবে? তুই এত পাজি, এমন কাজ করে কেউ? তো উনি আমার রুমে সিসিটিভি রাখবে কেন? আমি তো দেখতে পেয়েছি যেখানে উনি ক্যামেরা রেখেছিল সেইখানে আমার ফার্স্ট এড বক্স ছিল। আমার আঙুল কেটে যাওয়াতে ওইখান থেকে ওয়ান টাইম ব্যান্ড আনতে যেয়ে দেখি ওখানে সিসিটিভি ক্যামেরা। আমি দেখে ভেঙে ফেলেছি তখন। স্মৃতি কি বলবে এদের কাহিনী দেখে বুঝ উঠতে না পেরে নিধিকে খাইয়ে দিয়ে নিচে চলে গেল। রাতের বেলা 1টা বাজছে, নিধির ঘুমায় না। ইমরাত একবারের জন্য তার ঘরে আসেনি। মেজাজটাই নিধির খারাপ হয়ে যাচ্ছে।
সেধায় আসলে কি হয় বাপু? নিধি আর থাকতে না পেরে এমনিতের ঘরে গেল, দেখে এমনিত নাই। তখন সে নিচে গেল ফ্রিজ থেকে আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করবে সে। নিধি নিচে যেয়ে কিচেনে দেখতে পেল এমনিত খালিকে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে পানির বোতল বের করে খাচ্ছে। ফকফকা বডি দেখে নিধির চোখ কপালে। এত সুন্দর ফিগার কোনো ছেলের হয়? একটু কম সুন্দর হলেও পারতো। আরো মেজাজ খারাপ হয়ে গেল যে উদাম সরে নিয়ে নিচে আসে এই জন্য। এই মুহূর্তে কে যদি তার খালিকা দেখে তার সুন্দর জমরাত জামাইকে দেখে ফেলে, তাহলে নজর দিয়ে দিবে। নিধি যে এমনিতের মুখ থেকে বোতল নিয়ে নিল। এমনিত কিছু বললো না। এমনিতের সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেললো নিধি। নিধির কড়া প্রশ্ন। আপনি যে রূপবান তা দেখানো লাগবে সবাইকে। নিধির এমন প্রশ্নে এমনিত ভরকে যেয়ে হাসি পেল, নিজেকে কন্ট্রোল করে এদিকে অ্যাভয়েড করে উপরে যাচ্ছিল। এমনিতের অ্যাভয়েডনেস দেখে নিধির মাথা খারাপ হয়ে গেল। এমনিত যাওয়ার জন্য পা বাড়ালে নিধির এমনিতের হাত টেনে ধরে সামনে আনলো। এমনিত নিজে নিজে বলল। এত শক্তি কই পাইল এই মেয়ে? এত দুর্বল দেখলাম তাও। নিধি রেগে বলল। উত্তর না দিয়ে কই যান? আই এম নট ইন্টারেস্টেড। নিধির কর্মকাণ্ড দেখে এমনিতের হাসি পাচ্ছে, কিন্তু সে দেখতে চায় নিধি কি করে। নিধি রেগে বলল। কি বললি? নিধির মুখে তুই ডাক শুনে এমনিতে চোখ কপালে। সে অন্তত এটা আশা করেনি। নিধি রেগে এমনিতকে কাছে টেনে এমনিতে চুল মুঠো করে মুখের কাছে যেয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিকভাবে এমনিতের চোখ আলোর মতন হয়ে গেছে। সে ভাবতে পারে নাই নিধি এমন কিছু করবে। এদিকে নিধি তার চুল টেনে ঘাড়টাকে টেনে ধরে চুমু খেয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নিধি চুমু খাচ্ছে, তার ঠোঁটে কামড় দিয়েছে। এমনিতে রোয়ার কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। নিধি সরতে যাবে তার আগে এমনি তাকে দেয়ালে চেপে ধরে কেমন তৃষ্ণাতুর হয়ে চুমু খেতে আরম্ভ করলো। উদাম বুকে নিধির নখের দাগও বসলো কয়েকটা। নিধির কোমর জুড়ে এমনিতে হাত খেলা করছে। নিধি শ্বাস নিতে পারছে না, কিন্তু এমনি ছাড়ছেও না। এদিকে একে অপরের বুকের সাথে লেগেছে তারা। ভালোবাসি আপনাকে খুব, কখনো ছেড়ে যাবেন না প্লিজ। এই বলে নিধি এমনিতকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এমনিতের বুকে নিধি হেলান দিয়েছে। দুজন এখনো কিচেনে। নিধি ছাড়ছে না আজ এমনিতকে। এমনিত ওঠার নাম নিলেই নিধি ভ্যাবে করে উঠছে একটু পর। কোন পিচ্চিমের পাল্লায় পড়লো সে। কিন্তু নিধির এরকম বাচ্চাপনা দেখে এমনিত ফিদা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর দেখলো নিধি সারা শব্দ নেই। তাকিয়ে দেখলো সে দেখে নিধি ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে। এমনিত মুচকি এসে কোলে করে নিধি রুমে এগোলো। নিধি রুমে নিধিকে শুয়ে দিয়ে নিধির কপালে চুমুইকে দিয়ে বলল। ভালোবাসি। নিধিকে কম্বল দিয়ে এমনিত নিজের রুমে গেল। আজ তার অনেক শান্তি লাগছে। তার নিধিমণি তাকে ভালোবেসে ফেলেছে। কতটা দিন অপেক্ষায় ছিল এই দিনের। এমনিত নিজের ঘরে যে বালিশে মাথা দিয়ে চোখ বুঝলে নিধির হাসি মাখা ছবি ভেসে ওঠে। এই প্রতিবিম্ব দেখে এমনিত মুচকি এসে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে তার চোখ চড়ক গাছ। তার বাবা মা নিচে বসে হেসে হেসে কথা বলছেন। এমনি তার মেহবুব ভাইয়ের সাথে তার মায়ের কোলে বসে মাহি কি যেন খাচ্ছে। নিধি মা বলে ডাকতে তার মা তার দিকে তাকেই হাসি দিল। নিধির মা এসে বলল। আমার মা কত বড় হয়ে গেছে যে এখন বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনে সে অবাক। পরে সব বিস্তারিত আলোচনা শুনে বুঝলো এই যমরাজ অর্থাৎ ইমরে তার বাবা মাকে ডেকে এনে বিয়ের কথা তুলেছে। বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। ঘরোয়াভাবে বিয়ে হবে। নিধির এক্সাম শেষে বড় করে অনুষ্ঠান হবে। ঘরোয়া ভাবে বিয়ে হলেও কিছু টুকিটাকি কেনাকাটা তো করাই লাগবে। স্মৃতির মন্তব্য। তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় সবাই শপিং এ যাবে। ইমৃত নিধিকে একা ডাকলে নিধি শুধু মুখ ভিঞ্চি দিচ্ছে কখন থেকে। ইমৃত এবার রেগে সবার মনোযোগ ভাগ হইলে নিধির হাত ধরে পাশের রুমে ঢুকে দেয়ালে চেপে ধরে ঠোঁট কামড় দেয়। নিধি বলল। আউচ, আস্তে দানব। ইমৃতের বাঁকা জবাব। হ্যাঁ, তোমারই তো। কোনো সমস্যা? নিধি আবার বেঞ্চি দিল। ইমৃত এবার নিধির ঠোঁট আঁকড়ে ধরে চুমু খেতে শুরু করলো। নিধিও কম যায় কিসে, নখ দিয়ে দেবে দিচ্ছে ঘাটতার। সন্ধ্যাবেলা সবাই খুব শপিং করছে। মেহবুবার ইমৃতের কাজ পড়ায় সাথে আসতে পারেনি তারা। নিধির জন্য লাল বেনারসি আর ইমৃতের জন্য সাদা ধবধবে পাঞ্জাবি। স্মৃতি গয়নাও কিনলো নিধির জন্য। শপিং শেষে রাত 10টার দিকে তারা মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসে। ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে তুলে সবাই দাঁড়িয়ে আছে। মাহি হুট করে বলল। মা, পুপি কই? এই তো। স্মৃতি বলে দেখতে যেয়ে দেখে নিধি নাই। নিচে নিধি ব্যান্ড করেছে চুলে। হন্য হয়ে খুঁজতে আরম্ভ করলো, কিন্তু পায় না। স্মৃতি আর নিধির মায়ের বুক কেমন করছে এইসব দেখে। তারা আরেকবার গোটা শপিং মল দেখে এলো, কিন্তু পেল না। স্মৃতি তখন মেহবুবকে ফোন করে জানাতেই মেহবুব ইমৃতকে জানালো। ইমৃতের বুক ধুপ করে উঠলো ভাইয়ের এমন কথা শোনানোতে। ইমৃতকে বলার পর সে 1 সেকেন্ড দেরি না করে সাথে সাথে বাড়ি পৌঁছালো। বাকিরাও বাড়ি গেছে। নিধির মা বারবার অজ্ঞান হচ্ছে। নিধির বাবা কেমন জড়সড় হয়ে বসে আছে। ইমৃতের চোখ এত বেশি লাল যে মনে হচ্ছে রক্ত বের হবে। শপিং মলের আর রাস্তার সিসিটিভি ফুটেজ আনলো। ল্যাপটপে বসে দেখছি সে। দেখতে পেল নিধিকে একদল ছেলে পিছন থেকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তারা যখন শপিং শেষে নিচে নামলো, সবাই সামনে নিধি পিছনে দাঁড়িয়ে
চুল খোপা করে ব্যান্ড দিতে যাবে, অমনিতে একটা গাড়ি এসে একটা লোক নেমে নিধির মুখ চেপে গাড়িতে নিয়ে চলে গেল। ব্যান্ড ওখানেই পড়ে রইল। নিধির বাবা বলল, আরে এটা রকি না, জমিদারের ছেলে? নিধির বাবার এমন আর্তনাদে ইমরাতের কাছে সব ঘটনা পানির মতো স্বচ্ছ। সব পুলিশ গোয়েন্দাকে জানানো হলো 1 ঘন্টার মধ্যে তার বউয়ের নিউজ চায়। নিধির মুখে হালকা পানি ছিটে পড়াতে আধো আধো চোখ খুলে দেখলো চারপাশে বিভিন্ন বস্তা তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সামনে তাকালে বসে থাকা মানুষকে দেখে নিধির আত্মা শুকিয়ে গেছে। রকি বসে আছে সামনে। রকি বিশ্রীভাবে নিধির দিকে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস আমারে বিয়ে না কইরা ওই বড়লোক ডাক্তারকে বিয়ে করবি আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তুই শুধু আমার। নিধি ভয়ে কুকড়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। ভাগ্যিস তোর মায়ে আজকে বাসে ওঠার সময় রহিমার মাকে বলল তোর বিয়ের কথা। আমার চেলাপেলা ওখান দিয়ে না গেলে ধরতেই পারতাম না তোরে। বললে রকি এগিয়ে এসে নিধির গা থেকে কেমন বিশ্রীভাবে স্মেল নিচ্ছে। দরজাতে টোকা পড়ছে। রকি বিরক্তিকর হয়ে বলল, কে রে? বস, পুলি আইছে খাবার নিয়ে, তোরা ব, আমি আইতাছি। বলে রকি বেরিয়ে গেল। নিধির মুখে ক্লোরফর্ম বেড়ে নিধি বেহুশ হয়ে পড়ল। 2 ঘন্টা পর নিধির আবার জ্ঞান ফিরল, কিন্তু বাধা অবস্থায়। রকি দেখি আবার আসছে, কিন্তু চাহনি তার বিশ্রী। রকি বলল, জায়গা পড়ছস, আই বাসরটা সাইরানি। না প্লিজ, পায়ে পড়ে তোমার, ক্ষতি করবে না। নিধির শরীরে কুলো না, তারপর আকুতি মিনতি করছে। রকি সেই তোয়াক্কা না করে নিধির গা থেকে ওনাটা টানতে যাবে, অমনি রকির মুখে লাথি পড়াতে মুখ খুবই দূরে পড়লো। নিধি চোখ তুলে তাকালে হাসি রেখা ফুটলো মুখে, চোখ দিয়ে বৃষ্টি পড়ছে তার। অস্ফুট স্বরে বলল, নিধি। ইমরেত, ইমরাত তাড়াহুড়ো করে সে নিধিকে বুকে ধরলো। নিধি ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে সে নিধির ব্যাগ থেকে দূরে পড়েছে। রকি এগিয়ে আসলে ইমরাত আবারও এক লাথি দিল। রকি নিচে পড়লে বুকে অনেকগুলো লাথি পড়ছে তার। ইমরাতের হাতে থাপ্পড়। রকির চেলাপেলাগুলো সবাইকে ধরে নিয়েছে পুলিশ। ইউ ওয়ান্ট টু টাচ মাই ওয়াইফ, ইউ বাস্টার্ড। বলেই ইমরাত রকির মেন পার্টে এক লাথি মা! বলে এক চিৎকার দিল। পুলিশ এসে ইমরাতকে থামালো, নয়তো খুন হয়ে যাবে। ইমরাত নিজেকে শান্ত করে জ্ঞানহীন নিধিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল সে। তার জানটা এখন ধকধক করছে। নিধিকে পেয়ে সবাই মনে হচ্ছে জান ফিরে পেল। নিধিকে বেডে শুয়ে ইমরাত নিধির গায়ে ইনজেকশন পুশ করলো। বেশ কিছুক্ষণ পর নিধি জ্ঞান ফিরল। সামনে থেকে ইমরাতের দিকে তাকিয়ে হামা করে কেঁদে দিল। পুশ বেবি, সি আই এম হেয়ার। ইমরাত নিজের চোখের পানিটা আড়াল করে নিধিকে সান্ত্বনা দিল। নিধি তার মাকে ধরেও কান্না করে দিল। তখন মাহি বলে উঠলো, নো কান্না, অনেক হাসি হবে। সবাই ফিক করে হেসে দিল। আজ সে অনাকাঙ্ক্ষিত দিন, নিধি আর ইমরাতের বিয়ের দিন। কিছুক্ষণ আগে বিয়ে পড়ানো হয়েছে। লাল বেনারসি তো নিধিকে ইমরাতের কাছে পুতুল বউ লাগছে। আর ইমরাত, সে তো সাদা পাঞ্জাবিতে রাজার চাইতে কম লাগছে না। আজ নিধি ঢ্যাপ ঢ্যাপ পরে ইমরাতের দিকে তাকিয়ে আছে। ইশারায় অনেকবার ইমরাত বলেছে চোখ নামাতে, কিন্তু না, সে ইমরাতকে রীতিমতো গিলে খাচ্ছে। সবাই এই নিয়ে হাসাহাসিও করছে। নিধিকে ইমরাতের রুমে বসিয়ে রেখে ইমরাতকে দরজার কাছে আটকে রেখেছে স্মৃতি। তার পাওনা নাকি তাকে দিতে হবে। ইমরাত সময় ব্যয় না করে স্মৃতিকে টাকা দিয়ে দিল। স্মৃতি হেসে ফেলল যে এত ডেসপারেট বউয়ের কাছে যাওয়ার জন্য। ইমরাত ঢুকে দরজা লাগালো। এদিকে মেহবুব এসে স্মৃতিকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। স্মৃতি বলল, আরে করছো কি, বয়স হয়েছে, বুদ্ধি নাই। মেহবুব বলল, চুপ, আমার এই 35 মাত্র। তো তো স্মৃতি কিছু বলতে যাবে তার আগে মেহবুব তার ঠোঁট দিয়ে বন্ধ করে ফেলেছে নিজের ঠোঁট দিয়ে। স্মৃতিকে বেডে শুয়ে দিয়ে মেহবুব বলল, আর একটা মাহি চাই, ডোন্ট ট্রাই টু স্টপ মি। এই বলে স্মৃতিকে আদর দিতে ব্যস্ত হয়ে পড়ল। স্মৃতিও কম কিসে, সেও মেহবুবকে দিচ্ছে। ভালোবাসার চাদরে মরে গেছে তারা দুজন। ইমরাত দরজা লক করে কাছে আসতে নিধি বলে উঠলো, এতক্ষণ লাগে আসতে? ইমরাত ভাবা জায়গা খেয়ে গেল নিধির কথা শুনে। আমার গরম লাগে। নিধি বললে ইমরাত তাড়াহুড়ো করে ঘুমটা তুলে নিধি। চাঁদের আলোতে অপসরী লাগছে নিধিকে তার। ইমরাত হুট করে নিধি ঠোঁটে চুমু খেলো। নিধি এমন আক্রমণে লজ্জায় নিতিয়ে পড়লো। আজকে কোনো কথা হবে না, আজকে আমাদের অনুভূতির সংমিশ্রণ হবে, আজকে আমাদের নিঃশ্বাস কথা বলবে। ইমরাত কথাগুলো বলে নিধি ঠোঁট আঁকড়ে ধরলো। বাড়তে লাগলো দুজনের উত্তেজনা। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।